কি অবস্থা সবার বলো। তো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। অনেক দিন পর তোমাদের সাথে আবার আমার দেখা হয়ে গেল। তো আশা করি তোমরা আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং ঠিকঠাক মতো ভিডিও স্ক্রিনে তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। বলো সাউন্ড ক্লিয়ার আছে কিনা? ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। তো ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে প্রথম ক্লাস, এই কারণে দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টই লাইভে যুক্ত হয়ে গেছো। তো আজকে যেমন প্রথম ক্লাসে তোমার একটা এনার্জি লেভেল যেমন হাই, তুমি একটা নতুন উদ্যম নিয়ে যেমন একটা নতুন অধ্যায়ের ক্লাস শুরু করছো, যেন এই অধ্যায়ের শেষ পর্যন্ত এই উদ্যমটা বজায় থাকে, এটাই তোমাদের কাছে চাওয়া, তোমাদের কাছ থেকে আশা। যদি উদ্যমটা একেবারে প্রথম ক্লাসের মতো ধরে রাখতে পারো, আগ্রহটা প্রথম ক্লাসের মতো ধরে রাখতে পারো, তাহলে দেখবা আমার সাথে সাথেই কোর্সটা বা আমার সাথে সাথেই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। তো চলো আজকে আমরা চলতরিৎ শুরু করব। আমরা এর আগে স্থির তড়িৎ শেষ করছি রিসেন্টলি। তো আজকে আমরা চলতরিৎ শুরু করব। চলতরিৎ স্থির তড়িতের মতোই একটা বড় অধ্যায়। তো এই অধ্যায়ে 15 থেকে 20টা ক্লাস লাগবে। আমি এই যে প্রথম ক্লাসে কিন্তু সুন্দর করে বলে দিচ্ছি যে এই অধ্যায়ে কয়টা ক্লাস লাগবে। তো এই অধ্যায়ে 15 থেকে 20টার মতো ক্লাস লাগবে যদি আমি সব কিছু কভার করতে চাই। অর্থাৎ আমাদের বোর্ড পরীক্ষার জন্য যা যা গুরুত্বপূর্ণ এবং সামনে অ্যাডমিশন টেস্টের জন্য যা যা গুরুত্বপূর্ণ, বিগত বছরের যে প্রশ্নগুলা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আসছে, সেই সকল কোশ্চেন এবং সেই সকল টাইপের কোশ্চেন, এগুলা যদি এই সব কিছু সুন্দর করে অ্যান্সার করে বা বুঝাই তোমাদের দিতে চাই, তাহলে মোটামুটি 15টা থেকে 20টা ক্লাস, আমি একটু বেশি বাড়াইয়েই বলছি, 15টা থেকে 20টা ক্লাসের মতো লাগবে। তো ধৈর্য নিয়ে আমার সাথে থাকতে হবে, তাহলে এই অধ্যায়টা তোমার একেবারে জিরো থেকে প্রো পর্যন্ত একেবারে যা কিছু দরকার সব কিছু সুন্দরভাবে আমার সাথে সাথে শেষ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি আজকে আমাদের প্রথম ক্লাস চলতরিতের। তো আজকে আমরা চলতরিতের বিশেষ করে তড়িৎ প্রবাহের বেসিক জিনিসটা আজকে জানবো এবং একটা টপিক পড়বো ভেবে আসছি আমরা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স কালার কোড। তো রেজিস্ট্যান্স কালার কোড এই টপিকটা তোমাদের বোর্ড বইয়ে নাই, বাট এই টপিকটা আমরা যখন পড়াশোনা করে আসছি তখন আমাদের বইগুলোতে ছিল। তো এই কারণে দেখা যায় কি বিভিন্ন সময় অ্যাডমিশন টেস্টে বিভিন্ন জায়গায় এই কোশ্চেনটা আসে। রিসেন্টলি গত বছর, মানে এবার যে অ্যাডমিশন টেস্ট হলো তার আগের বছরে রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন আসছে। তো খুবই সহজ একটা টপিক। তো এই টপিকটা আমরা আজকে পড়ব। তো চলো আমরা শুরু করি। আমাদের তড়িতের অধ্যায় 3টা বলতে গেলে, তড়িতের অধ্যায় 3টা, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পাওয়ারফুল চ্যাপ্টার হচ্ছে দুটো তড়িতের। তো 2টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারের নাম হচ্ছে স্থির তড়িৎ আর একটা চ্যাপ্টারের নাম হচ্ছে চলতড়িৎ। তড়িৎ বা আধান আর কি, সহজ কথা। আধানকে আমরা প্রকৃতিতে দুইভাবে পাইতে পারি। প্রকৃতিতে দুইভাবে আমরা পাইতে পারি আধানকে। এক হচ্ছে স্থিরভাবে পেতে পারি, স্থির অর্থাৎ অ্যাট রেস্ট পজিশনে পাইতে পারি, কোনো মোশন থাকবে না, কোনো গতি থাকবে না। আর একটা হচ্ছে চার্জকে আমরা গতিশীল অবস্থায় পেতে পারি। চার্জকে গতিশীল অবস্থায়, চার্জ মুভ করতেছে পরিবাহীর মধ্য দিয়ে। চার্জ ফ্লো করার জন্য অবশ্যই পরিবাহী লাগবে। পরিবাহী ছাড়া, তড়িৎ পরিবাহী ছাড়া কিন্তু চার্জ মুভ করতে পারবে না, চার্জ চলাচল করতে পারবে না। তো তড়িৎ পরিবাহী কোনো বস্তুর মধ্য দিয়ে চার্জ যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করবে তখন সেই চার্জ হচ্ছে গতিশীল চার্জ। তাহলে গতিশীল চার্জের মোশন থাকবে। তাহলে যদি চার্জ ইন মোশনে থাকে তাহলে সেই চার্জ ঘিরে যে আলোচনা সেটাই হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, এটাই হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার, মানে আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে। আর চার্জ যদি স্থির থাকে তাহলে সেই চার্জ ঘিরে যে আলোচনা সেটা হচ্ছে স্থির তড়িৎ, যেটা অলরেডি আমরা পড়ে আসছি। স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেটা আমরা পড়ে আসছি সেকেন্ড চ্যাপ্টার। স্থির চার্জ, চার্জ স্থির আছে সেইটা ঘিরে যত আলোচনা, অর্থাৎ একটা স্থির চার্জের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য, তারপরে তড়িৎ ক্ষেত্রের
মধ্যে কোনো বিন্দুতে বিভব এবং বিভিন্ন ধরনের চার্জ, বিভিন্ন ধরনের স্থির চার্জ, লাইন চার্জ, সারফেস চার্জ, তার জন্য প্রাবল্য, তার জন্য বিভব, তড়িৎ দ্বিমেরু, তার জন্য বিভব, তার জন্য প্রাবল্য, গাউসের সূত্র, এই সব কিছু আমরা এখানে পড়ে আসছি। তাহলে এই অধ্যায় আমাদের ডান, এই অধ্যায় আমাদের ডান হয়ে গেছে। তাহলে এখন এই অধ্যায়টা আমাদের চলবে। তাহলে এখন আমরা দেখব যে চার্জ তড়িৎ পরিবাহী কোনো একটা তারের মধ্য দিয়ে বা তড়িৎ পরিবাহী কোনো বস্তুর মধ্য দিয়ে চার্জ চলাচল করতেছে, চার্জ মুভ করতেছে। তো চার্জ যখন মুভ করবে তখন সেইটাও চলতড়িতের অন্তর্ভুক্ত হবে, সেইটা আর আমরা স্থির তড়িতে আলোচনা করব না। ওকে, তো চলো তাহলে প্রথমে আমরা জানি যে তড়িৎ প্রবাহ কি জিনিস। তড়িৎ প্রবাহ বা কারেন্ট, কারেন্ট কি জিনিস? চার্জ কোনো না কোনো তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে মুভ করতে হবে। ধরো একটা তড়িৎ পরিবাহী তার, এটা হচ্ছে একটা তড়িৎ পরিবাহী তার। এই তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে চার্জ ফ্লো করবে, চার্জ মুভ করবে। তো চার্জ মুভ করা মানে কি? ইলেকট্রন মুভ করা। চার্জ ইলেকট্রন বা ইলেকট্রনের চার্জের সমপরিমাণ ধনাত্মক চার্জ, এটা মুভ করতে পারবে। ধরো এই তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে মুভ করতেছে, তাহলে ইলেকট্রন বা চার্জ মুভ করতেছে এখান থেকে, ঠিক আছে, এগুলো চার্জ মুভ করতেছে। তো কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, ধরো এটা একটা তড়িৎ পরিবাহী তার, তড়িৎ পরিবাহী, এই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে ধরো এই ডিরেকশনে, এই ডিরেকশনে ধরো চার্জ মানে ইলেকট্রন মুভ করতেছে, ইলেকট্রন ফ্লো করতেছে। তো ইলেকট্রন যদি টি সময়ে কিউ পরিমাণ চার্জ, টি সময়ে বা বলতে পারো ডেল টি সময় ব্যবধানে যদি ডেল কিউ পরিমাণ চার্জ এই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে মুভ করে, তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে ধরো প্রবাহিত হয়, তাহলে টি সময় বা ডেল টি সময়ে ডেল কিউ পরিমাণ চার্জের মধ্য দিয়ে মুভ করে। তড়িৎ প্রবাহ হচ্ছে একক সময়ে কোন পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ চার্জ ফলো করে, এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে চার্জের হার, চার্জ প্রবাহের হার। তো ডেল টি সময়ে ডেল কিউ পরিমাণ চার্জ, তাহলে একক সময়ে কি পরিমাণ চার্জ, তাহলে ডেল টি সময়ে প্রবাহিত চার্জ হচ্ছে ডেল কিউ, ঠিক আছে। তাহলে অতএব একক সময় মানে 1 সেকেন্ডে, একক সময়ে প্রবাহিত চার্জ দ্যাট ইজ ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি, এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ, এটাই হচ্ছে কারেন্ট। তো তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? আই দিয়ে। তাহলে তড়িৎ প্রবাহ আই, এই আই হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি। সহজ কথা, চার্জ প্রবাহের হারকে কারেন্ট বা তড়িৎ প্রবাহ বলে। আমরা 9, 10 এই সূত্রটাকে এভাবে লিখছি, এই ডেল কিউকে আমরা বড় কিউ দিয়ে লিখছি, যে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে কত সময়ে? টি সময়। তাহলে টি সময়ে কিউ পরিমাণ চার্জ, একক সময়ে কিউ ডিভাইডেড বাই টি পরিমাণ চার্জ, এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। আমরা 9, 10 এভাবে লিখছি। তো এখন আমরা একটু এভাবে লিখলাম যে ডেল টি সময় ব্যবধানে ডেল কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, তাহলে একক সময় কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে? ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে কারেন্ট। এইবার শোনো, চার্জের হার বা চার্জ প্রবাহের রেট, এটাই হচ্ছে কারেন্ট। আমরা কারেন্টের সূত্রটা বের করলাম। এবার কারেন্ট দুই ধরনের হয়, এই হিসাবটা দুই ধরনের হয়। এক, এটা হচ্ছে গড় কারেন্ট, গড় প্রবাহ মাত্রা, গড় তড়িৎ প্রবাহ। আর একটা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রা, তাৎক্ষণিক ইনস্ট্যান্ট কারেন্ট। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? তুমি গড় বেগ, তাৎক্ষণিক বেগ পড়ছো না? গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ পড়ছো না? ঠিক তেমনিভাবে গড় প্রবাহ মাত্রা বা গড় কারেন্ট এবং তাৎক্ষণিক প্রবাহ মাত্রা বা তাৎক্ষণিক কারেন্ট সেম, একই জিনিস। তোমার একটা উদাহরণ দিলে তুমি ব্যাপারটা বুঝবা। মনে করো একটা গাড়ি ধরো ঢাকা থেকে রাজশাহী যাবে। ধরো একটা সরল রৈখিক রাস্তা, এই সরল রৈখিক রাস্তার এই প্রান্তে আছে ঢাকা, এই প্রান্তে আছে রাজশাহী। আর তুমি বলতে পারো ভাই ঢাকা থেকে রাজশাহী তো কোনো সরল রৈখিক রাস্তা নেই, রাস্তাটা তো একটু আঁকা বাঁকা। তা আমরা চিন্তা করি একটু সরল রৈখিক রাস্তা,
কারণ সরল রৈখিক রাস্তায় অতিক্রান্ত দূরত্বকে আমরা সরণ বলি। তুমি ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলাম, এই বিন্দু থেকে বি বিন্দুতে এরকম আঁকা বাঁকা পথে গেলাম, এটা তোমার দূরত্ব, বাট এটা তোমার সরণ না। সরণ হবে কখন? যখন এ বিন্দু থেকে সোজা তুমি বি বিন্দুতে যাবা, একেবারে সরল রৈখিক দূরত্ব অতিক্রম করবা, তখন সেইটা হবে সরণ। দুই বিন্দুর মধ্যে সর্বনিম্ন যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে সরণ। এবং সর্বনিম্ন সেই ডিস্টেন্সটা পাওয়া যাবে কখন? যখন তাদের মধ্যে একটা সরল রেখা টানা যাবে, অর্থাৎ পথটা একটা সরল রৈখিক পথ হবে, একেবারে স্ট্রেট লাইন দুই বিন্দুর মধ্যে, তাহলে সেটা হচ্ছে সরণ। তো এইবার শোনো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো একটা গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে, এই হচ্ছে একটা গাড়ি, এই গাড়িটা ঢাকা থেকে রাজশাহী আসছে। তো এখান থেকে যাত্রা শুরু, এটা হচ্ছে t=0 সময় এখান থেকে যাত্রা শুরু করছে, গাড়িটা এখানে পৌঁছাইছে t=t সময়। ধরো রাত 12টায় রওনা দিছে, ভোর 6টায় গিয়ে পৌঁছাইছে, এই যে t=t সময় এখানে পৌঁছাইছে। তো যখন এখান থেকে রওনা দেয় তখন অতিক্রান্ত সরণ 0। এইখান থেকে এই পর্যন্ত এই যে পথের দৈর্ঘ্য বা সরণ, যেহেতু সরল রৈখিক পথ, তো সরল রৈখিক পথে পথের দৈর্ঘ্যটাই হবে সরণ। তো এই সরণটা হচ্ছে s, এই পয়েন্টে পৌঁছাইলো, তাহলে সরণ হইল s। তা আমি চাচ্ছি গাড়ির বেগ বের করতে, তাহলে আমি যদি দেখো এইখান থেকে এই পর্যন্ত যাইতে যে সময় ব্যবধান ডেল টি, দ্যাট ইজ t-0, এটাই হচ্ছে ডেল টি, যে ডেল টি দ্যাট ইজ t-0, আর ডেল এস, এই ডেল এস হচ্ছে s-0, কি তাই না? সময় ব্যবধান হচ্ছে ডেল টি আর অতিক্রান্ত দূরত্ব, তাহলে সেটা হচ্ছে s0 আর s=s, তাহলে এটা থেকে এটা বাদ দিলে পাওয়া যাবে, দ্যাট ইজ ডেল s=s, সরণ, টোটাল সরণ। তাহলে আমরা যদি এখন বেগ বের করতে চাই, বেগ হচ্ছে সরণের হার, তো ডেল এস কে ডেল টি দিয়ে ভাগ দিলাম, অর্থাৎ টোটাল অতিক্রান্ত পথকে, টোটাল অতিক্রান্ত যে সরণ সেইটাকে আমি টোটাল সময় ব্যবধান দিয়ে ভাগ দিলাম, তাহলে আমি হ্যাঁ অবশ্যই বেগ পাবো, কিন্তু সেই বেগটা হবে গড় বেগ। সেই বেগটা কি হবে? গড় বেগ হবে, অ্যাভারেজ ভেলোসিটি হবে, এটা ভি অ্যাভারেজ হবে। কি হবে সেটা? গড় বেগ হবে। তাহলে টোটাল সরণকে টোটাল সময় ব্যবধান দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে গড় বেগ। চিন্তা করো তো, তুমি গাড়িতে করে আসছো ঢাকা থেকে রাজশাহীতে, তুমি কি গাড়িটাকে সবসময় একই বেগেই চলতে দেখছো? এইখান থেকে আমি একটা বেগের কিন্তু একটা ফিক্সড মান পাবো। ধরো ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব, ধরো সে এটা হচ্ছে 500 কিলোমিটার, তাহলে উপরে হচ্ছে 500 কিলোমিটার বিয়োগ 0, মানে এস এর মান 500, আর নিচে সময় লাগছে ধরো 5 ঘন্টা সময় লাগছে, তাহলে নিচে হচ্ছে 5 আওয়ার, তাহলে উপরে কিলোমিটার, নিচে হচ্ছে আওয়ার, তাহলে গাড়ির যে বেগটা সেটা হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। এই যে গাড়ির বেগটা বের করলাম, এই যে বেগটা, গাড়ির এই যে বেগটা, এটা হচ্ছে অ্যাভারেজ বেগ, গড় বেগ। গাড়ি কিন্তু সবসময় এই বেগে চলে নাই। গাড়ি যখন মনে করো কল্যাণপুর থেকে টেকনিক্যাল তারপরে সাভার পর্যন্ত, এটা ঢাকা শহরের মধ্যে একটু জ্যাম ছিল, তখন গাড়ি কিন্তু খুব ধীরে 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 চলছে, জ্যামের মধ্যে গাড়ি কিন্তু দ্রুত চলতে পারে নাই, তখন কিন্তু গাড়ির বেগটা কম ছিল। এরপরে এই যে সিরাজগঞ্জ পার হওয়ার পরে একটা ফুড ভিলেজে, ওইখানে গাড়ি কিন্তু 20 মিনিট থামে, ওই 20 মিনিটে গাড়ির বেগ কিন্তু 0, গাড়ির কোনো বেগই নাই ওই 20 মিনিটে। এরপরে ধরো সিরাজগঞ্জ পার হওয়ার পরে, নাটোর পার হওয়ার পরে ফাঁকা রাস্তা, অনেক জোরে ড্রাইভার টানছে, তখন গাড়ির বেগ 130 কিলোমিটার পার আওয়ার, 120 কিলোমিটার পার উঠাই দিছে। তাহলে তুমি দেখো তো গাড়িটা কি সবসময় একই বেগে চলছে? একই বেগে চলে নাই। ঢাকা থেকে রাজশাহী এই পুরো পথে গাড়ি কিন্তু এই একই বেগে আসে নাই। তাহলে টোটাল সরণকে তুমি টোটাল সময় দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে গড় মান, কিন্তু প্রকৃতপক্ষে পুরো গাড়িটা কিন্তু এই গড় বেগ নিয়ে চলে নাই। আমি চাইতেছি ধরো রুয়েটের যে গেট, সেই গেট যখন অতিক্রম করছে গাড়িটা, ঠিক ওই মুহূর্তের বেগ আমার দরকার, ঠিক ওই মুহূর্তের। তাহলে ঠিক ওই মুহূর্তের বেগ কি এটা? না, তখন ভোর ভোর হয়ে গেছে, রাস্তা ফাঁকা, রুয়েটের সামনে দিয়ে গাড়িটা আসছে ধরো 130 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে। তা আমি ওই মুহূর্তের বেগ চাই, যে মুহূর্তে রুয়েট গেটটাকে অতিক্রম করছে ঠিক ওই মুহূর্তের বেগটা আমি চাই। তাহলে সেই বেগটা তো এই বেগটা হবে না, তাই না? তাহলে সেই বেগটা আমি কিভাবে বের করতে পারি? তাহলে সেই বেগটা বের করার জন্য আমার কি করতে হবে? তাৎক্ষণিক বেগের যে হিসাবটা, সেই তাৎক্ষণিক বেগের হিসাবটা করতে হবে। তাৎক্ষণিক বেগের হিসাবটা কেমনে করা যায় জানো? তুমি একটা কাজ করো, রুয়েট গেটের সামনে তোমার একটা বন্ধুকে দাঁড় করায় দাও, তোমার একটা বন্ধুকে দাঁড় করাই দেবা, দাঁড় করাই দিয়ে বলবা
যে বন্ধু যখনই গাড়িটা যাবে, যখনই গেটের সামনে দিয়ে গাড়িটা যাবে, তখন তুমি একটা ছবি তুলে ফেলবা মোবাইলে অথবা ক্যামেরাতে একটা ছবি তুলে ফেলবা। ছবি তুলে ওই ছবি দেখে বেগ পরিমাপ করবা। এবার কথা হচ্ছে কি, ছবি তুলে ধরো ছবি তুললা, বলো তো ছবি তুলে কি বেগ পরিমাপ করা যাবে? ছবি তুলে না, কারণ ছবিতে যখন তুমি দেখবা তখন দেখবা গাড়িটা রুয়েট গেটের ঠিক সামনে আছে, কিন্তু গাড়িটা স্থির। ঠিক আছে, গাড়িটা ঠিক রুয়েট গেটের সামনে আছে। ধরো এই যে এইখানে ধরো রুয়েট গেট, এটা ধরো রাস্তা, এটা হচ্ছে রাস্তা। তো এইখানে মনে করো রুয়েট গেট। ঠিক আছে, এই জায়গাটা মনে করো রুয়েট গেট। রুয়েট গেটটা কেমন বলে গেলাম কেন? সুয়েট গেটটা এরকম, কুয়েট গেটটা এরকম, কুয়েট, তাই না? রুয়েটের গেটটা কেমন ভুলে গেছি। হ্যাঁ মনে পড়ছে, এই টাইপের এরকম কিছু একটা, এই টাইপের এরকম, ধরো এরকম এরকম মেবি রুয়েট গেটটা। ঠিক আছে, এখানে বড় করে লেখা আছে রুয়েট। আচ্ছা এবার আসো, দেখো পড়ে আসি। তো এই রুয়েট গেটের সামনে দিয়ে গাড়িটা যাচ্ছে। তো যখন রুয়েট গেটের সামনে দিয়ে গাড়িটা যাচ্ছে, ঠিক এই রুয়েট গেটের সামনে, তো তুমি গাড়িটা রুয়েট গেটের সামনে আছে, এখানে আছে, তুমি কি করলা? ছবি তুললা। এই ছবিটা আমার দেখাইতেছো। তো এই ছবিটা যদি আমার দেখাও, আমি গাড়িটারে তো কেমন দেখবো? স্থির দেখবো। আমার কাছে গাড়িটার বেগ আছে বলে তো মনে হবে না। ছবি তোলার পর তো কিন্তু স্থির মনে হবে। এখন দেখো ভাই, বেগ বের করতে গেলে কিন্তু দুইটা বিন্দু লাগবে। বেগ কিন্তু কেউ যদি বলে বেগ হচ্ছে, বেগ ভি হচ্ছে সরণ বাই সময়, এটা ভুল কথা। এটা ভুল কথা। বেগ হচ্ছে উপরে সরণের পরিবর্তন, নিচে সময়ের পরিবর্তন। তা আমরা কিন্তু আগে তাই নিছি। ঠিক আছে, উপরে কিন্তু সরণের পরিবর্তন, নিচে সময়ের পরিবর্তন নিছি বিশাল সময় ব্যবধানে, বিশাল সময় ডেল্টি ব্যবধানে, একেবারে ঢাকা রাজশাহী। তো এবার কথা হচ্ছে কি, রুয়েট গেটের সামনে দিয়ে আমি চাই, তাহলে আমার তো দুইটা বিন্দু লাগবে। দুইটা বিন্দু বেগ বের করতে গেলে আমি দুইটা বিন্দু চাই। তাহলে উপরে ডেল এস, নিচে ডেল টি। তাহলে দুইটা বিন্দু, একটা হচ্ছে S2 মাইনাস S1, T2 মাইনাস T1। এখান থেকে আমি হিসাব করে বেগটা পাবো। এবার কথা হচ্ছে এই যে দুইটা বিন্দু, ধরো T1 সময় অতিক্রান্ত দূরত্ব S1, T2 সময় অতিক্রান্ত দূরত্ব S2। তো এইটা যদি তুমি ঢাকা এবং রাজশাহী নাও, তাহলে তো বিশাল সময় ব্যবধান, বিশাল সরণ ব্যবধান, বিশাল সরণ ব্যবধানকে বিশাল সময় ব্যবধান দিয়ে ভাগ করলে তুমি তো গড় পাবা, তুমি তো এক্সাক্ট বেগ পাবা না। তাহলে তুমি আমার বলো তো ভাই, কি করলে এক্সাক্ট বেগটা পাওয়া যায়? কি করলে? আমার দুটো বিন্দুই লাগবে, দুটো বিন্দুই লাগে। তাহলে তুমি বলতে পারো ভাই একটা কাজ করছি, আমি ছবি তুলছি, ছবি তুলে একটা বিন্দু পাইছি। আপনি একটা বিন্দু দুইবার নেন, এই একটা বিন্দু দুইবার নেন, দুইবার। এই একটা বিন্দু দুইবার নিলে কি হবে জানো? S মাইনাস এস, টি মাইনাস টি। একটা বিন্দু দুইবার নিলে ব্যবধানিত থাকবে না, উপরেও হবে জিরো, নিচেও হবে জিরো। 0/0 কি? অনির্ণেয়। 0/0 কি? অনির্ণেয়, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? দুটো বিন্দু নিতে হবে। ছবি তুললে তো আমি গাড়িটার স্থির দেখবো, তাহলে আমার একটা ভিডিও করতে হবে। ভিডিও কখন করব? ভিডিও করব হচ্ছে যখন গাড়িটা রুয়েট গেট, জাস্ট রুয়েট গেটে ঢোকা শুরু করছে। এই রুয়েট গেট এখানে ঢোকা শুরু করছে আর রুয়েট গেট অতিক্রম করা শেষ করছে, এই যে ঠিক এরকম দুইটা ব্যবধানে নিব। তাহলে এইটা হচ্ছে T1 এর S1, এইটা হচ্ছে T2 সময়ের S2। এইটা যদি নিয়ে আমি যদি বেগ বের করি, তাহলে এইবার কিন্তু আমি মোটামুটি একটা ভালো বেগ পাবো। রুয়েট গেট অতিক্রম করার মুহূর্তে বা ওই সময়ের কাছাকাছি একটা বেগ কিন্তু আমি পাবো। বলো তো ভাই, কি করলে, কি করলে আমি বেগটা একেবারে অ্যাকুরেট বা একেবারে এক্সাক্ট মান পাবো? কি করলে? দুইটা বিন্দু যত কাছাকাছি হবে, দুইটা বিন্দু যত কাছাকাছি হবে, তত কিন্তু বেগের মানটা অ্যাকুরেট বেগ আসবে, তাই না? এবার এই কাছাকাছি 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 নিতে নিতে যদি এক বিন্দু দুইবার নিই, এক বিন্দু দুইবার নিই, তাহলে কি ঝামেলা? এক বিন্দু দুইবার নিলে 0/0 চলে আসবে। এক বিন্দু যদি দুইবার নিই, তাহলে তো 0/0 চলে আসবে। যেমন আমরা বেগ বের করতেছি, বেগ মানে সরণের পরিবর্তনের হার, মানে ঢাল। ঢাল বের করতে গেলে দুইটা বিন্দু লাগে। ঢাল বের করতে গেলে কয়টা বিন্দু লাগে? দুইটা বিন্দু। ধরো এই হচ্ছে একটা বক্ররেখা, আমি তোমারে বললাম বক্ররেখার এই পয়েন্টটাতে ঢাল বের করো। তো এই পয়েন্টে ঢাল বের করতে গেলে ধরো তুমি এই বিন্দুটা নিলা আর এই বিন্দুটা নিয়ে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করলা, তাহলে তুমি ঢালের যে মানটা পাবা সেটা কি এই পয়েন্টের অ্যাকুরেট ঢাল হবে? না। তাহলে কি করতে হবে? ওই বিন্দুর খুবই কাছাকাছি একটা বিন্দু নিতে হবে। তো ওই বিন্দুর যত কাছাকাছি নিবা, ধরো এই বিন্দু নিলা আর এই বিন্দু নিলা, ঢালের মানটা আগের চেয়ে বেটার হবে। এই বিন্দু নিলা আর এই বিন্দু নিলা, ঢালের মানটা আগের চেয়ে বেটার হবে। এবার দুইটা বিন্দু কাছে নিতে নিতে ধরো একটা বিন্দু এটা নিলা আর একটা বিন্দু এটা নিলা,
এইবার কিন্তু ঢালের মানটা একেবারে এক্স্যাক্ট মানের কাছাকাছি হবে। তো এখন কেউ যদি বলে ভাই আপনি একটা বিন্দু নিয়ে ঢাল বের করেন, দুটো বিন্দু নেওয়ার দরকার নেই, এইটারে এই যে বাকি বিন্দুটারে কাছে আনতে 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 এত কাছে আনেন যাতে এক বিন্দু দুইবার নেন, তাহলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তখন ঝামেলা কি হবে? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয় যা একটা বিন্দু নিলে, কোটিদ্বয় যা ভুজদ্বয় তাই, তাহলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এ তো 0/0 হয়ে যাবে। আর 0/0 কি? অনির্ণেয়। এই 0/0 থেকেই উৎপত্তিকার ডিফারেন্সিয়েশন, তাই না? মনে পড়ে এই 0/0 এর মান বের করার দায়িত্ব কার? ডিফারেন্সিয়েশনের, লিমিটের। তাহলে সেই তো এই কাজটা করে, এখান থেকেই তো ডিফারেন্সিয়েশনের উৎপত্তি যাত্রা শুরু। তো আমি চাইতেছি তাৎক্ষণিক বেগ বের করতে, তাহলে তাৎক্ষণিক বেগ বের করতে গেলে সময় ব্যবধান নিতে হবে। দুইটা বিন্দুর তুমি বেগ বের করবা, স্মরণের পরিবর্তন বা সময়ের পরিবর্তন দিয়েই তুমি বেগ বের করবা, কিন্তু ওই দুইটা বিন্দু নিবা পরস্পরের খুবই কাছাকাছি। কত কাছাকাছি? অনেক কাছাকাছি। কত কাছাকাছি? অনেক 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 কাছাকাছি। যত কাছাকাছি নিবা তত ভালো হবে, তত এক্স্যাক্ট মান আসবে। তার মানে কি? সময় ব্যবধানটা হবে শূন্যের কাছাকাছি, সময় ব্যবধানটা হবে শূন্যের কাছাকাছি, ডেলটি হবে শূন্যের কাছাকাছি। তাৎক্ষণিক বেগের ডেফিনিশন কি? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকে তাৎক্ষণিক বেগ বলে। সীমান্তিক মান মানে কি? লিমিটিং ভ্যালু। তাহলে তখন আমি পাবো তাৎক্ষণিক বেগ। কি পাবো? তাৎক্ষণিক বেগ পাবো। আর এই তাৎক্ষণিক বেগটা হবে ভি লিমিট ডেলটি টেন্ডস টু 0। ওই যে 0/0 এর মানটা বের করার দায়িত্ব তো লিমিটের, তাহলে ডেলটি টেন্ডস টু 0 কার? গড় বেগের, ভি বার। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মান, লিমিটিং ভ্যালু, তাকেই তাৎক্ষণিক বেগ বা অ্যাকুরেট বেগ বা এক্সাক্ট কোনো পয়েন্টের বেগ বলে। কি কথা বুঝছো? তাহলে এটাকে আরেকটু সুন্দর করে যদি ভেঙে লিখি, তাহলে লিমিট ডেলটি টেন্ডস টু 0 ভি বার ডেল এস বাই ডেলটি, ডেল এস বাই ডেলটি। তাহলে ডেল এস বাই ডেলটি, লিমিট ডেলটি টেন্ডস টু 0 ডেল এস বাই ডেলটি, তাহলে ডিএস ডিভাইডেড বাই ডিটি, ডিফারেন্সিয়েশন। কথা বোঝা গেল? এই যে ডিফারেন্সিয়েশন। তাহলে আমার যদি তাৎক্ষণিক বেগ লাগে, স্মরণের ফাংশনকে ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। আমার যদি তাৎক্ষণিক ঢাল লাগে, এক্সাক্ট ঢাল লাগে, তাহলে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে, ডিফারেন্সিয়েশন করে ফেলতে হবে। বুঝলা? তাহলে এটা গড়, এটা তাৎক্ষণিক। তা আমি সেই জিনিসটা চাচ্ছি কারেন্টের ক্ষেত্র। ধরো কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে চার্জ ফ্লো হচ্ছে, আসো গড় প্রবাহ মাত্রা, গড় প্রবাহ মাত্রা। এই একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হচ্ছে। চার্জ প্রবাহের রেটটা ধরো সবসময় একই, রেটটা সবসময় একই মানে ধরো 0-তে, টি ইকুয়াল টু 0-তে, এটা T0, তখন চার্জ কিউ বা ছোট কিউ দিয়ে লিখি, ছোট কিউ। তাহলে আমরা একটা ছকের মতো করতে পারি। দেখো এবার ধরো টি ইকুয়াল টু 0-তে কোনো চার্জ প্রবাহিত হয়নি। যখন 2 সেকেন্ড হয়েছে, টি ধরো সেকেন্ডে, কিউ হচ্ছে কুলম্বে। যখন মনে করো 2 সেকেন্ড হয়েছে, তখন চার্জ প্রবাহিত হয়েছে ধরো 10 কুলম। যখন 3 সেকেন্ড হয়েছে, তখন চার্জ প্রবাহিত হয়েছে ধরো 15 কুলম। যখন 4 সেকেন্ড হয়েছে, তখন চার্জ প্রবাহিত হয়েছে ধরো 20 কুলম। যখন 5 সেকেন্ড, তখন চার্জ প্রবাহিত হয়েছে 25 কুলম চার্জ প্রবাহিত হয়েছে। এখন আমি তোমার বললাম কারেন্ট কত বের করো। দেখো চার্জ প্রবাহের এই পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের রেটটা সবসময় একই, সবসময় একই, সবসময় একই রেটে চার্জ যাচ্ছে। কখনো একটু বেশি চার্জ যাচ্ছে, কখনো একটু কম চার্জ যাচ্ছে, এমনটা না। চার্জ সবসময় একই রেটে যাচ্ছে, একই রেটে। 0-তে 0, 2-এ 10 কুলম, 3-এ 15 কুলম,
4-এ 20 কুলাম 5 সেকেন্ড যখন, তখন টোটাল চার্জ গেছে 25 কুলাম। এখন আমি চাই কারেন্ট বের করতে। এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে হিসাব করব, যে কোনো দুটো পয়েন্ট। তাহলে কারেন্ট হচ্ছে উপরে চার্জের ব্যবধান, নিচে সময় ব্যবধান। এবার তুমি যে কোনো দুটো পয়েন্ট নাও তোমার খুশি মতো। ধরো তুমি নিলা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট, ওকে। তাহলে উপরে চার্জের ব্যবধান হচ্ছে 20 - 10, 4 - 2 সময় ব্যবধান 4 - 2। তাহলে উপরে 10 নিচে 2, তাহলে 5 অ্যাম্পিয়ার। কত? 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে 5 অ্যাম্পিয়ার। তুমি যদি বলো যে না ভাই এভাবে হবে না, আপনি এই পয়েন্ট নেন আর এই পয়েন্ট নেন, যে ভাই আপনি এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে হিসাব করেন, ওকে রাজি। I = del Q / del T। তাহলে del Q এর মান হচ্ছে 25 - 0 আর del T এর মান হচ্ছে 5 - 0। তাহলে 5 × 5 = 25, কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট সবসময় সেম, চার্জ প্রবাহের রেট সবসময় একই। বলো এটা কেমন বেগ? বলো বেগ কেমন? যদি বেগের কথা বলি, কারেন্ট বাদ দাও, বলো কেমন বেগ? সমবেগ। বোঝো সমবেগ? শুনছো? সেই সমবেগের সূত্রের মতো, S = VT, সমবেগের সূত্রের মতো। সব সময় সরণের হার একই। তাহলে সমবেগ সব সময় একই হারে গাড়ির বেগ বাড়ছে, ঠিক একইভাবে, মানে সরি, সবসময় একই হার আছে, গাড়ির সরণের পরিবর্তনের হার একই আছে, অর্থাৎ বেগটা কনস্ট্যান্ট আছে। ঠিক তেমনি কারেন্টটা কনস্ট্যান্ট আছে, অর্থাৎ চার্জ প্রবাহের রেটটা সবসময় একই আছে। কখনো এর মধ্যে দিয়ে বেশি চার্জ দৌড় দিছে, কখনো কম চার্জ দৌড় দিছে, এমন ঘটনা ঘটে নাই। একই চার্জ যাচ্ছে, সবসময় একই রেটে চার্জ প্রবাহিত হচ্ছে। কি কথা বুঝছো? এইটাই হচ্ছে গড় বেগ। তাহলে আমি যদি গড় বেগের ডেফিনেশনটা বলি, তাহলে কিভাবে বলবো? সরি, গড় প্রবাহের ডেফিনেশনটা বলি। তাহলে যে কোনো সময় ব্যবধানে, যে কোনো সময় ব্যবধানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের হারকে, চার্জ প্রবাহের হারকে গড় প্রবাহ মাত্রা বলে। ঠিক আছে, গড় প্রবাহ মাত্রা বলে। যদি কারেন্ট ফিক্সড হয়, কারেন্ট যদি একই হয়, মানে চার্জ প্রবাহের রেট যদি একই হয়, চার্জ প্রবাহের হার সর্বদা একই থাকলে, সর্বদা একই হলে, দেখো এখানে সর্বদা একই, তাহলে গড় প্রবাহ ও তাৎক্ষণিক প্রবাহ সেম। গড় প্রবাহ ও তাৎক্ষণিক প্রবাহ সেম, তাই না? স্বাভাবিক, তাৎক্ষণিক প্রবাহ সেম থাকবে, গড় প্রবাহ তাৎক্ষণিক প্রবাহ সেম থাকবে। বাট কখনো চার্জ বেশি যাচ্ছে, কখনো চার্জ কম যাচ্ছে, তখন কিন্তু গড় প্রবাহ আর তাৎক্ষণিক প্রবাহ সেম হবে না। তখন গড় প্রবাহ আর তাৎক্ষণিক প্রবাহ সেম হবে না। দেখো আমি তোমার উদাহরণ দিয়ে দেখাই। এবার আসো তাৎক্ষণিক প্রবাহ বোঝার জন্য একটা উদাহরণ। তাৎক্ষণিক প্রবাহ কি আর গড় প্রবাহ কি, দুইটা একসাথে ফিল করতে পারবা। মনে করো কোন একটা পরিবাহী আছে, সেই পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের রেটটা না সবসময় একই না। এর মধ্য দিয়ে চার্জ প্রবাহের রেটটা সবসময় একই না। এটা টি ধরো সেকেন্ডে, আর কিউ সেটা ধরো কুলম। যখন 0 ছিল তখন 0, যখন 2 সেকেন্ড তখন মনে করো চার্জ গেছে হচ্ছে 8 কুলম, যখন 3 সেকেন্ড তখন গেছে 10 কুলম, যখন 5 সেকেন্ড, যখন 4 সেকেন্ড তখন গেছে ধরো 12 কুলম, যখন 5 সেকেন্ড তখন গেছে ধরো 18 কুলম, যখন 6 সেকেন্ড তখন গেছে ধরো 26 কুলম, এরকম গেছে। তাহলে এইবার কিন্তু চার্জ প্রবাহের রেট সবসময় একই নেই। এইবার তুমি কারেন্ট বের করো, তো তুমি যদি এবার যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে কারেন্ট বের করো, যে কোনো দুইটা পয়েন্ট, ধরো এই পয়েন্ট নিলা আর এই পয়েন্ট নিলা, কারেন্ট বের করবা। তাহলে I del Q / del T, del Q / del T। তাহলে ভাই del Q হচ্ছে 12 - 8 আর del T হচ্ছে 4 - 2। তাহলে 12 থেকে 8 বিয়োগ দাও, তাহলে কত থাকতেছে? তাহলে 4/2
তাহলে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার হচ্ছে। ঠিক আছে, এইবার আসো, ধরো এই পয়েন্ট আর এই পয়েন্ট নিব, এই পয়েন্ট আর এই পয়েন্টটা নিব। এইবার আমি কারেন্ট বের করব। তাহলে আই হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি। তাহলে ভাই এবার 26 বিয়োগ 8, 26 বিয়োগ 10 আর নিচে হচ্ছে 6 বিয়োগ 3, 6 বিয়োগ 3, তাহলে 26 বিয়োগ 10, 16/3। তো 16/3। এবার কারেন্ট হচ্ছে দেখো 5.33 অ্যাম্পিয়ার। কি কথা বুঝছো? তাহলে কারেন্টের মানটা এবার কি সেম হলো? না, আসলেই তো এর মধ্যে দিয়ে চার্জ কখনো গেছে বেশি, কখনো গেছে কম, সব সময় তো একই না। দেখো প্রথম 1 সেকেন্ডে, প্রথম 1 সেকেন্ড ভালো করে খেয়াল করো, প্রথম 2 সেকেন্ডে, তো প্রথম 2 সেকেন্ডে চার্জ গেছে হচ্ছে 8 কুলম টোটাল। তারপরের 1 সেকেন্ডে চার্জ গেছে মাত্র 2 কুলম। প্রথম 2 সেকেন্ডে 8 কুলম গেছে, পরের 2 থেকে যখন 3 1 সেকেন্ড তখন গেছে হচ্ছে 8 থেকে 10, মাত্র 2 কুলম চার্জ গেছে। তারপরের 1 সেকেন্ডে চার্জ গেছে আরো 2 কুলম। তারপরে যখন 1 সেকেন্ড তখন চার্জ গেছে 12 থেকে 18, 13 14 15 16 17 18, 6 কুলম। তাহলে 4 থেকে 5, এই 1 সেকেন্ডে গেছে 6 কুলম। 5 থেকে যখন 6 তখন গেছে 18 থেকে 26, 8 কুলম। তাহলে এক এক সময় চার্জ এক এক রকম গেছে না? চার্জ কিন্তু সবসময় একই রেটে নেই, তাহলে এটা সেম রেট না, এক এক সময় এক এক রকম রেট। তাহলে এইবার আমি এখানে যেটা বের করছি সেটা হচ্ছে এই 2 পয়েন্ট নিয়ে গড় বের করছি, এই 2 পয়েন্ট নিয়ে। এখানে যেটা বের করছি সেটা হচ্ছে এই 2 পয়েন্ট নিয়ে আমরা গড় হিসাব করছি, অ্যাভারেজ হিসাব করছি। আমার ভাই তাৎক্ষণিক দরকার, তাহলে তাৎক্ষণিক পাওয়ার জন্য কি করতে হবে জানো? ডিফারেন্সিয়েট করতে হবে। কারেন্টের ফাংশনটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা তখন ডেফিনেশনটা এভাবে লিখব, আমরা তখন তাৎক্ষণিক প্রবাহের ডেফিনেশনটা এভাবে লিখব যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময় ব্যবধান, আগে তুমি বেগের ক্ষেত্রে সংজ্ঞা লিখতা, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকে তাৎক্ষণিক বেগ বলে। ঠিক তেমনি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, শূন্যের কাছাকাছি হলে গড় প্রবাহ মাত্রার সীমান্তিক মানকে, সীমান্তিক মান মানে লিমিটিং ভ্যালু, সীমান্তিক মানকে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা বলে, তাৎক্ষণিক প্রবাহ মাত্রা বলে। তো এই তাৎক্ষণিক প্রবাহ মাত্রা আই, এটা হচ্ছে লিমিট, একটু আগে লিখছিলাম ডেল টি টেন্ডস টু 0 ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি। তাহলে তখন আমি একবারে লিখে দিতে পারি আই ইকুয়াল টু ডিডিটি অফ কিউ, অর্থাৎ চার্জের যে সমীকরণ বা ফাংশন থাকবে সময়ের সাপেক্ষে তাকে ডিফারেন্সিয়েট করে দিবা। সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলে তুমি তড়িৎ প্রবাহের মান, তাৎক্ষণিক মানটা পাবা। তো এটাই হচ্ছে কাজ, যে আমরা তাৎক্ষণিক বেগ চাই, সরণকে ডিফারেন্সিয়েট করো তাৎক্ষণিক বেগ, ঠিক তেমনি কারেন্টের ফাংশনকে ডিফারেন্সিয়েট করো, তাহলে তাৎক্ষণিক কারেন্ট তুমি পাবা। কি কথা বোঝা গেছে? ক্লিয়ার? বলো কোনো প্রশ্ন থাকলে বলো, এবার বলো কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, গুড। দাদা বুধবার রাজশাহী গেলে আপনার সাথে দেখা করা যাবে? হ্যাঁ যাবে, অফিসে চলে আসিও, সকালের দিকে দেখা করতে পারবা। তবে আমার সাথে শুধু দেখা করার জন্য আসতে হবে না, যদি কোনো কাজ থাকে তাহলে আসো, ফাঁকতালে দেখা করে যাই, কিন্তু শুধু দেখা করার জন্য অবশ্যই বাইরের জেলা থেকে কষ্ট করে আসার দরকার নেই। ওকে, আগের স্লাইড নাও, দেখাই। এই যে এটা মনে হয় আগের স্লাইড না? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি একই রেটে চার্জ যায় তাহলে তো কারেন্ট একই, সেটা তাৎক্ষণিক হোক গড় হোক একই, কিন্তু কারেন্ট কখনো বেশি কখনো কম, আবার বেশি আবার কম, এইভাবে যদি চার্জ প্রবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে গড় প্রবাহ আর তাৎক্ষণিক প্রবাহ সেম হবে না। ওকে, এবার আসো আমরা একটা প্রবলেম সলভ করব। না, 1 নম্বর বলা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে
মধ্য দিয়ে চার্জ প্রবাহের সমীকরণ, চার্জ প্রবাহের সমীকরণ কিউ ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4 এত কুলম্ব। চার্জ প্রবাহের সমীকরণ হচ্ছে এত কুলম্ব। কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের সমীকরণ এত কুলম্ব। কোশ্চেন নম্বর 1, t ইকুয়াল টু 2 সেকেন্ডে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা মান কত? প্রবাহ মাত্রা মান কত? আর 2 নম্বর হচ্ছে t ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে t ইকুয়াল টু, আচ্ছা 0 সেকেন্ড না, t ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ের ব্যবধানে গড় প্রবাহ মাত্রা নির্ণয় করো। গড় প্রবাহ মাত্রা নির্ণয় করো। গড় প্রবাহ মাত্রা নির্ণয় করো। আসো 1 নম্বর কোশ্চেন। t ইকুয়াল টু 2 সেকেন্ডে তাৎক্ষণিক প্রবাহ মাত্রার মান কত? এটা চাইছে প্রথমে। t ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ের ব্যবধানে গড় প্রবাহ মাত্রা নির্ণয় করো। ওকে, তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা I, তাহলে dq dt, তাহলে ddt অফ q 3t স্কোয়ার প্লাস 2t প্লাস হচ্ছে 4, তাহলে ডিফারেন্সিয়েট করলে 6t প্লাস 2 ডিফারেন্সিয়েট করলাম। তো এটা হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা সমীকরণ, কিন্তু আমার চাইছে কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে I at 2 সেকেন্ড, তাহলে 6 2 প্লাস 2, 6 দুগুণে 12 13 14, তাহলে কত অ্যাম্পিয়ার? 14 অ্যাম্পিয়ার। শেষ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আসো 2 নম্বর। t ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ের ব্যবধানে গড় প্রবাহ মাত্রা নির্ণয় করো। এবার চাইছে গড়, তাহলে গড় প্রবাহ মাত্রা I অ্যাভারেজ উপরে এরকম চিহ্ন দিতে পারো, অথবা I অ্যাভারেজ এভাবেও লিখতে পারো। তাহলে এটা হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এটা হবে Q2 মাইনাস Q1 আর নিচে ভাইয়া T2 মাইনাস T1। সবাই একটু বোর্ডে দেখো, দেখো নিচে T2 মাইনাস T1, একটা হচ্ছে 3 সেকেন্ড, একটা হচ্ছে 1 সেকেন্ড, তাহলে নিচে 3 বিয়োগ 1। এবার উপরে কিউ এর সমীকরণে, এই যে কিউ এর সমীকরণে টি এর মানটা বসাবো। একবার বসাবো 3 সেকেন্ড, সেটা হবে Q2, একবার বসাবো 1 সেকেন্ড, সেটা হবে Q1। তাহলে আসো Q2 3 ইন্টু টি এর মান বসাবো 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস 4, ওকে, মাইনাস 3 ইন্টু টি ইকুয়াল টু 1 সেকেন্ড, তাহলে 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 4, এই যে বসালাম। এবার এখান থেকে মান, তাহলে আসো 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 প্লাস 4 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে 14 অ্যাম্পিয়ার আসছে। দেখো 14 অ্যাম্পিয়ার আসছে। হ্যাঁ, দেখো কাকতালীয়ভাবে তাৎক্ষণিক প্রবাহ আর গড় প্রবাহ কিন্তু সেম হয়ে গেছে। এটা কিন্তু কাকতালীয় হয়ে গেছে, সবসময় সেম হবে এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। এটা মনে করো তোমার লাগ ভালো সেম হয়ে গেছে কাকতালীয়ভাবে, বাট সবসময় সেম হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমি যদি এখানে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড না দিয়ে ধরো 0 থেকে 3 সেকেন্ড দিতাম, বা 0 থেকে 4 সেকেন্ড দিতাম, বা 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড দিতাম, তাহলে কিন্তু ভাই অন্য হিসাব চলে আসতো। কি কথা বুঝছো? এই আর কি। তাহলে এইটা হচ্ছে অ্যাভারেজ আর এটা হচ্ছে তাৎক্ষণিক। তাহলে কিভাবে অ্যাভারেজ আর তাৎক্ষণিক বের করতে হয় বোঝা গেছে। এইবার শোনো, চার্জকে ডিফারেন্সিয়েট করলে, আসো এখানে দেখায়, চার্জের সমীকরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কারেন্ট পাওয়া যায়।
ভালো কথা। যেমন সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, তাহলে বলো বেগকে কি করলে সরণ পাওয়া যায়? কি করলে বলো বলো বলো, বেগকে কি করলে সরণ পাওয়া যায়? ইন্টিগ্রেশন। ঠিক তেমনি ভাবে অনেক সময় কারেন্টের সমীকরণ দেওয়া থাকতে পারে, তোমার বলতে পারে পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, তাহলে কারেন্টের সমীকরণ দেওয়া থাকলে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, তাহলে কারেন্টের সমীকরণকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন করবা, তাহলে তুমি টি ইনিশিয়াল টি ফাইনাল এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করবা, তাহলে তুমি কিউ এর মানটা পাবা। কথা বুঝছো? তাহলে তুমি কিউ এর মানটা পাবা। সহজ হিসাব যে আমি যদি কিউ কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আই পাবো, আর আই কে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কিউ পাবো, জাস্ট উল্টা। তাহলে চলো তো দেখি, বলা হচ্ছে 2 নম্বর, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সমীকরণ, তড়িৎ প্রবাহ সমীকরণ, কোন তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সমীকরণ আই ইকুয়াল টু ধরো টি কিউব মাইনাস 2t প্লাস 9 এত অ্যাম্পিয়ার, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের সমীকরণ। এখানে টি এর মান বসাইলে কোন সময় তড়িৎ প্রবাহ কত তুমি পাবা। এখন আমাদের বলা হচ্ছে 1 নম্বর, যে এটার 1 নম্বর কি, এটা একটাই কোশ্চেন, যে শুরুতে চার্জ 0 হলে, 3 সেকেন্ডে মোট কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে, কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে, কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে, এটা বের করতে হবে। ওকে, সমীকরণ দেওয়া আছে আই এর, আর বলা আছে টি ইকুয়াল টু 0-তে চার্জ 0, অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে কোনো চার্জ ছিল না, টি 0-তে কিউ 0 এটা বলে দিছে। অনেক সময় টি 0-তে কিউ এর মান দেওয়া থাকতে পারে, থাকুক সমস্যা নেই। তাহলে টি 0-তে কিউ 0 বলে দিছে। এখন আমাদের বলছে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে কিউ কত হবে এটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো আই ইকুয়াল টু ডি কিউ ডিটি, ঠিক আছে? তাহলে কোনাকুনি গুণ করো, ডি কিউ সমান সমান আই ডিটি, আমার লাগবে কিউ, ইন্টিগ্রেশন সাইন, তাহলে ডি কিউ কে ইন্টিগ্রেট করবো, ডি কিউ কে ইন্টিগ্রেট করলে পাবো কিউ, ডি কিউ কে ইন্টিগ্রেট করলে কিউ, যেখানে কিউ এর লিমিট 0 থেকে কিউ, এই 0 থেকে কিউ আমার কিউ বের করতে হবে, আর টি 0-তে কিউ ছিল 0। কি কথা বুঝছো? ক্লিয়ার? তুমি যদি একবারে বলো ভাই আমি একবার এইভাবে করি যে টোটাল চার্জ কিউ সমান সমান ইন্টিগ্রেশন আই ডিটি, হ্যাঁ হবে। তাহলে ওই যে টি 0-তে কিউ 0 এটা তুমি ধরে নিয়ে করলা, কিন্তু আমার তো এখানে গিভেন, যদি আমার টি 0-তে ধরো টি 0-তে বলতো চার্জ প্রবাহিত হয়েছে 5 কুলম, তখন কিন্তু এভাবে করলে হইতো না, এভাবে করলে তুমি কিন্তু মান পাইতে না। এভাবে করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডেল কিউটা পাওয়া যায়, ডেল কিউ। তো ডেল কিউ বের করার পরে লাস্টে গিয়ে যে ডেল কিউ এটা সমান সমান কিউ টু মাইনাস কিউ ওয়ান, তো তোমার কিউ ওয়ান দেওয়া থাকতো, তুমি কিউ টু বের করে নিতা। কি কথা বুঝছো? তাহলে আমি যেভাবে করেছি এভাবে করবে, এটা বেটার। তাহলে এটা সমান সমান আই হচ্ছে টি কিউব মাইনাস 2t প্লাস 9 এত ইন্টু ডিটি, এর ইন্টিগ্রেশন 0 থেকে 3 সেকেন্ড, তাহলে কিউ মাইনাস 0, সো কিউ মাইনাস 0 কিউ। এবার আসে এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে টি টু দি পাওয়ার 4/4 ইন্টিগ্রেশন মাইনাস 2 টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 9t। এবার লিমিট বসাবা 0 থেকে 3 সেকেন্ড বসাই দিবা। তাহলে তো কিউ ইকুয়াল টু, এখান থেকে মান বসাই দিবা, ঠিক আছে? তো আমি একবারে ক্যালকুলেটারে করতেছি, ক্যালকুলেটার পারো তো? এক্স কিউব মাইনাস 2x প্লাস 9, নিচে 0 উপরে 3, তাহলে এটা হচ্ছে 153/4 38.25 কুলম। এই পরিমাণ চার্জ শুরু থেকে 3 সেকেন্ড পর্যন্ত এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কি কথা ক্লিয়ার?
বোঝা গেছে? গুড। এবার আসো, বলা হচ্ছে 3 নম্বর, বলা হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের সমীকরণ, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমীকরণ, তড়িৎ প্রবাহ সমীকরণ I equal to 3 e to the power minus 2t ampere, e to the power minus 2t ampere, t equal to 2 সেকেন্ডে প্রবাহিত চার্জ 1 কুলম্ব হলে t equal to 5 সেকেন্ডে মোট প্রবাহিত চার্জ কত, মোট প্রবাহিত চার্জ কত, এটা বের করতে হবে। বলো পারবা কিনা, বলো পারবা? পারা উচিত, আগেরটা পারলে এটাও পারা উচিত। তাহলে I equal to dq dt, আয়ের সমীকরণ দেওয়া আছে, কিউ চাইছে, তাহলে আবার আগের বারের মতো dq সমান সমান I dt ইন্টিগ্রেশন, তাহলে dq কে ইন্টিগ্রেট করতে হবে। তো dq কে ইন্টিগ্রেট করলে q যার লোয়ার লিমিট t ইকুয়াল টু 2 সেকেন্ডে চার্জ ছিল 1 কুলম্ব, 1 আপার লিমিট q, এটা আমরা বের করতে চাই। I 3 e টু দি পাওয়ার মাইনাস 2t dt কত থেকে কত, 2 থেকে 5 সেকেন্ড, 2 থেকে 5, তাহলে যখন 2 সেকেন্ড তখন চার্জ 1 কুলম্ব, যখন 5 সেকেন্ড তখন চার্জ কত, এটা আমাদের বের করতে হবে। ওকে, এখানে হচ্ছে q মাইনাস 1 সমান সমান, ভাই 3 বাইরে চলে আসলো, e টু দি পাওয়ার মাইনাস 2t ডিভাইডেড বাই নিচে মাইনাস 2, e টু দি পাওয়ার মাইনাস 2t ডিভাইডেড বাই নিচে কি মাইনাস 2, মনে পড়ে ডিফারেন্সিয়েশন, সরি ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন করলে গুণ হইতো আর ইন্টিগ্রেশন করলে ভাগ, e টু দি পাওয়ার মাইনাস 2t ডিভাইডেড বাই মাইনাস 2, তাহলে এবার এর লিমিট কত, 2 থেকে 5, তাহলে q মাইনাস 1 3, হিসাব করবা, ঠিক আছে, এটা হাতে কলমে হিসাব করলে করতে পারো, আমি ক্যালকুলেটর করে ফেলতেছি। তাহলে q সমান সমান, তাহলে ওই পাশে ইন্টিগ্রেশনটা করে ফেলি, ইন্টিগ্রেশন 3 e টু দি পাওয়ার মাইনাস 2t, নিচে 2 থেকে উপরে 5, 2 থেকে উপরে 5, তাহলে এটা হচ্ছে 0.0274 প্লাস 1, তাহলে 1.0274 এত কুলম্ব। আগেটা কি অ্যাম্পিয়ার লিখছি নাকি? হ্যাঁ কুলম্ব লিখছি, সরি, ক্যালকুলেটরে ধোকা। হ্যাঁ ক্যালকুলেটর কেন ধোকা, ইন্টিগ্রেশন পারি না, কেন ইন্টিগ্রেশন পারো না, এই কে ইন্টিগ্রেশন পারে না, কোত্থেকে আসছে? হুসেন আহমেদ, এই তোমার তো আমি মানে ভুলে গেছিলাম, ভালো আছো? হুসেন আহমেদ, ইন্টিগ্রেশন পারি না কে বলছে বলো? হ্যাঁ ইন্টিগ্রেশন পারতে হবে, ইন্টিগ্রেশন ছাড়া জীবন অচল, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ছাড়া জীবন অচল। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হচ্ছে ফিজিক্সের জিনিসপাতি, ম্যাথকে ধার দেওয়া হয়েছে, ম্যাথের তো নিজেদের কিছু নাই, এই কারণে ওদের ধার দেওয়া হয়েছে যে নাও ফিজিক্সের যে কাজটা করা লাগবে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের যে হিসাব নিকাশগুলো করা লাগবে, ম্যাথে গিয়ে শিখে আসো, যাও শিখবা। এই যে তোমাদের অভিদাতা ইন্টিগ্রেশনের ক্লাস শুরু করছে, তাড়াতাড়ি কোর্সে এনরোল করো, দ্রুত কোর্সে এনরোল করো। আমাদের এসিএস এর জন সিনা, ঠিক আছে, দ্রুত কোর্সে এনরোল করো, কোর্সে এনরোল করে ইন্টিগ্রেশন শিখে আসো, না হলে তোমার ফিজিক্স ক্লাস থেকে কিন্তু বের করে দিব। ইন্টিগ্রেশন না পারলে কিন্তু ফিজিক্স পড়া যাবে না। তাহলে যে বলছো ইন্টিগ্রেশন পারো নাই, সে কানে ধরে গিয়ে তাড়াতাড়ি কোর্সে এনরোল করো। এবার আসো, এবার আমরা একটা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে রোধের কালার কোড। রোধের কালার কোড,
ঠিক আছে, দেখো রোদ তো তোমরা চিনো, রোদের সিম্বল তো তোমরা জানো, 9-10-এ পড়ে আসছো। এই সিম্বলটা হচ্ছে রোদের সিম্বল। রোদ কি? রোদ হচ্ছে পরিবাহীর এমন একটা ধর্ম যা তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে। তো তড়িৎ প্রবাহকে কিভাবে বাধা প্রদান করে, রোদ কিভাবে কাজ করে, রোদ কিভাবে তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে, রোদ কি কি বিষয়ের উপর নির্ভর করে, রোদের সূত্রগুলা, এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। আপাতত আমরা রোদের কালার কোড নামে একটা টপিক পড়তে যাচ্ছি। দেখো রোদগুলো আমরা দুইভাবে তৈরি করতে পারি। যে রোদগুলো আমরা ব্যবহার করি, সচরাচর ব্যবহার করি, বিভিন্ন ইলেকট্রিক্যাল ল্যাবগুলোতে ব্যবহার করা হয়, এরকম দুই ধরনের রোদ আছে। দুই ধরনের রোদ। এক ধরনের রোদ তার পেঁচিয়ে 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 পরিবাহী তার পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়। আর এক ধরনের রোদ আছে যে রোদগুলো হচ্ছে কার্বন রেজিস্টর, খুবই ছোট ছোট রোদ, কার্বন রেজিস্টর। তুমি দেখবা ইলেকট্রনিক যন্ত্রপাতি ভাঙার পর তুমি কিছু এই টাইপের জিনিস দেখতে পাবা। ইলেকট্রনিক যন্ত্রপাতি ভাঙার পরে দেখো তো, এই চিত্রটা দেখো, বলো এরকম কিছু জিনিসপাতি দেখতে পাও কিনা? তো এই যে জিনিসটা, এটাই হচ্ছে রোদ, রেজিস্টর। কি রেজিস্টর? এগুলারে বলা হয় কার্বন রেজিস্টর বা সেমিকন্ডাক্টর রেজিস্টর। এই রেজিস্টরগুলো তৈরি করা হয় কার্বন দিয়ে। কার্বন দিয়ে এই রেজিস্টরগুলো তৈরি করা হয়। তো আমরা এই রেজিস্টরগুলার এই যে গায়ে দেখছো কালার দেওয়া আছে, এই কালার দেওয়ার উদ্দেশ্য ডিজাইন করে না যে ভাই ডিজাইন করার জন্য সুন্দর সুন্দর কালারের দাগ দেওয়া হয়েছে, না। এই কালারের উদ্দেশ্যটা হচ্ছে এই কালারের মাধ্যমে আমরা রোধের মানটাকে প্রকাশ করি। এই রোধগুলা এত ছোট, এই রোধগুলা ধরো এত ছোট, এগুলা ধরো ল্যাবে যখন আমরা ব্যবহার করব তখন আমি ধরবো, তুমি ধরবা, তো হাতের ঘষায় মনে করো মানে এই রোধগুলার মান কত, ধরো একটার মান হচ্ছে 1000 কিলো ওহম, এটা লেখা আছে, ঠিক আছে, এটা ওইটার গায়ে, ওই ছোট্ট যে রোধটা তার গায়ে লেখা আছে। এখন মনে করো এত ছোট জায়গা, ওখানে এই মানটা লেখাই প্রথমে হচ্ছে কষ্টকর। তারপরে মনে করো হাতের ঘষায় কোনোভাবে ধরো একটা শূন্য মুছে গেছে, তো যখন একটা শূন্য মুছে যাবে তখন আমি দেখবো হচ্ছে 1000 কিলো ওহম, মানে দেখবো হচ্ছে 100 কিলো ওহম, কিন্তু বাস্তবে তার মানটা কত? 1000 কিলো ওহম। তো আমি যখন ব্যবহার করব তখন কিন্তু আমি 100 ওহম হিসাবে ব্যবহার করতেছি, 100 কিলো ওহম হিসাবে ব্যবহার করতেছি, কিন্তু বাস্তবে মানটা 1000 কিলো ওহম। তাহলে এইটা কিন্তু একটা ঝামেলা, ঠিক আছে। অনেক সময় মনে করো 10⁶ ওহম লেখা আছে, হাতের ঘষায় 6টা মুছে গেছে, অথবা 10⁸ লেখা আছে, হাতের ঘষায় 8 হয়ে গেছে 3, হয়ে যায় না মাঝে মাঝে এরকম? তো তখন তো ঝামেলা। এই কারণে যারা মনে করো এই জিনিসগুলো তৈরি করে তারা চিন্তা করলো আচ্ছা তাহলে আমরা এইভাবে মান লিখে রোধ প্রকাশ করব না। তা আমরা কিভাবে রোধ প্রকাশ করব? আমরা কালারের মাধ্যমে রোধ প্রকাশ করবো। এই যে কালার দিয়ে রোধ প্রকাশ করবো, এখানে যে কালার দেওয়া আছে না, এই কালার দিয়ে আমরা রোধ প্রকাশ করব। এই কালারগুলোর মাধ্যমে আমরা রোধের হিসাব নিকাশ করব। জনগণ এই কালার দেখে রোধের মানটা হিসাব নিকাশ করতে পারবে। তো তার জন্য একটা কোডিং সিস্টেম লাগবে। তো সেই কোডিং সিস্টেমটাই হচ্ছে কালার কোডটা। এখন দেখো সচরাচর তুমি এখন কিন্তু বলতে পারবে না এই রোধের, আমি যদি বলি বলো এই রোধগুলোর মান কত, ধরো এখানে যে চিত্র আছে এই রোধগুলোর মান কত বলো, তুমি কিন্তু বলতে পারবে না। কারণ কেন? তুমি কোডটা তো জানো না। কিন্তু আমি যদি তোমাকে কোড শিখাই দিই তাহলে তুমি তখন এই জিনিসগুলা একটা রোধ দেখে, কালারগুলা দেখে রোধের মান কত এটা হিসাব নিকাশ করে ফেলতে পারবা। কি কথা বুঝছো? তাহলে চলো দেখি আমরা রোধের কালার কোডটা হিসাব করব। তো যেটা বলতেছিলাম যে রোধ দুইভাবে তৈরি করা হয়, এই রোধটা আমরা দুইভাবে তৈরি করি পারতে। একটা হচ্ছে পরিবাহী তার দিয়ে, পরিবাহী তার দিয়ে তার পেঁচিয়ে রোধ তৈরি করা হয়, তার পেঁচিয়ে পেঁচিয়ে, ঠিক আছে, তার পেঁচিয়ে পেঁচিয়ে রোধ তৈরি করা হয়, স্প্রিং এর মতো তার পেঁচিয়ে পেঁচিয়ে রোধ তৈরি করা হবে, ঠিক আছে। এই রোধগুলো দেখতে এরকম, ধরো এরকম একটা কোনো কুপরিবাহী একটা দণ্ড নিবা, নিয়ে ধাতব তারকে এভাবে পেঁচাবা, এর গায়ে এভাবে পেঁচাবা, ঠিক আছে, একবার এইদিকে পেঁচাবা, তারপর আবার উল্টা দিকে পেঁচাবা, এভাবে পেঁচায় পেঁচায় রোধ তৈরি করবা। তো এইটা হচ্ছে একটা রোধ, এইভাবে রোধ তৈরি করা যায়। আর একটা হচ্ছে কার্বন রেজিস্টার, এটা হচ্ছে অর্ধপরিবাহী দিয়ে। কার্বন রেজিস্টারগুলো তৈরি করা হয় অর্ধপরিবাহী, বিশেষ করে কার্বন দিয়ে। অর্ধপরিবাহী
বা বলতে পারো কার্বন রেজিস্টর। কার্বন রেজিস্টর তাহলে অর্ধপরিবাহী দিয়ে তৈরি করা হয়। এইবার শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এইগুলো দেখতে এরকম, খুবই ছোট, এর তুলনায় খুবই ছোট, এর তুলনায় এই রোধগুলো দেখতে খুবই ছোট। এরকম দুইটা তার বের করা থাকে, আর এর গায়ে এরকম কালার দেওয়া থাকে, এর গায়ে এরকম বিভিন্ন ধরনের কালার দেওয়া থাকে, বিশেষ করে 4টা কালার দেওয়া থাকে, বিশেষ করে এরকম 4টা কালার দেওয়া থাকে। তো এইটা হচ্ছে এক ধরনের রোধ, এগুলো খুবই ছোট। এই যে রোধগুলা, এইগুলা মনে করো একটু ওজনে ভারী হয়। ধরো এইগুলা 1 কেজি, হাফ কেজি এরকম হয়, 1 কেজি থেকে 2-3 কেজির মতো হতে পারে। কিন্তু এই রোধগুলা খুবই ছোট, খুবই ছোট, ঠিক আছে? এই রোধগুলা খুবই ছোট 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 রোধ হয়। এক হাতের মুঠায় অনেকগুলো নেওয়া যায়। ধরো এই 2 হাতের মুঠায় আমি 100টা বা 500টাও রোদ নিতে পারি, ঠিক আছে? এত বেশি রোদ এই 2 হাত, 1 হাত মুঠোতে তোলা যায়। তো এই রোদগুলো খুবই ছোট ছোট, খুবই ছোট ছোট, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ভাঙলে দেখা যায়। তো এগুলোর ভর খুবই কম। এটার যেমন ভর 1 কেজি থেকে 3 কেজির মতো, এর ভর অতি নগণ্য, অতি নগণ্য। এক হাতে মনে করো 50টা নেওয়া যাবে, এক হাতে 100টা নেওয়া যাবে, এরকম আর কি। এইবার শোনো, মজার ব্যাপার হচ্ছে এই রোদগুলা ভারী, এই রোদগুলার আকার বড়, কিন্তু এই রোদগুলার মান কম। নর্মালি এই রোদগুলার মান ধরো এই 100 ওহম থেকে শুরু করে ধরো 1200 ওহম, 3600 ওহম পর্যন্ত হয়। নর্মালি আমরা যখন ল্যাবে কাজ করছি দেখছি এরকম হয় আর কি। তাহলে 100 ওহম থেকে 3600 ওহম, কিন্তু এই রোদগুলার মান, এগুলা মনে করো 1 কে থেকে কিলো ওহম, ঠিক আছে? 1 কিলো ওহম থেকে শুরু করে 10⁶ কিলো ওহম পর্যন্ত হইতে পারে, বিশাল মান। তাহলে একটা জিনিস খটকার বিষয় হচ্ছে, এগুলা তার পেঁচায় 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 তৈরি করি, অনেক ভারী, এগুলা রোধের মান কম। বাট এগুলা কার্বন রেজিস্টর, অর্ধপরিবাহী দিয়ে তৈরি করা হচ্ছে, এগুলার রোধের মান অনেক বেশি কেন? এগুলার ভর অনেক কম কিন্তু রোধের মান অনেক বেশি কেন? এইবার আমি তোমার বলি কেন। কারণ হচ্ছে এই যে রোধগুলো, এই রোধগুলো তৈরি কি দিয়ে? সেমিকন্ডাক্টর দিয়ে। আর এগুলো তৈরি করা হচ্ছে তার পেঁচিয়ে পেঁচিয়ে, পরিবাহী তার দিয়ে। পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা ভালো নাকি অর্ধপরিবাহীর ভালো? পরিবাহীর ভালো। তো পরিবাহী তড়িৎ পরিবহন এটা ভালো করতে পারে, এটা দিয়ে যখন তুমি রোধ তৈরি করবা তো এর মান তো স্বাভাবিক, এর বাধা তো কম হবে, রোধ কম হবে। কিন্তু এটা তৈরি করা হচ্ছে কার্বন রেজিস্টর, অর্ধপরিবাহী দিয়ে। এই অর্ধপরিবাহী দিয়ে তৈরি করার কারণে এর ভর হয়তো কম কিন্তু রোধের মান অনেক বেশি। এবার কথা হচ্ছে এগুলো দরকার কেন? বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি, মোবাইল, ল্যাপটপ, পিসি, কম্পিউটার যেগুলো আছে আর কি, এই ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলোতে আমার রোধ লাগবে, ধরো 2000 ওহমের রোধ লাগবে। তুমি যদি এইটা ব্যবহার করো, এইটা দিয়ে যদি রোধ ব্যবহার করো, তাহলে মনে করো একটা মোবাইলের ওজনই ধরো 500 গ্রাম, একটা মোবাইলের ওজন ধরো 500 গ্রাম, 300 গ্রাম একটা মোবাইলের ওজন। তো তার মধ্যে যদি 3 কেজির একটা রোধ বসায় দেওয়া লাগে, তাহলে কেমন হয়ে যাবে না ব্যাপারটা? বা একটা ল্যাপটপের কথা চিন্তা করো, তার সাথে যদি 3 কেজি 10টা রোদ দেওয়া লাগে, তাহলে কত বড় হবে, কত ভারী হবে, বাল্ক হয়ে যাবে না? তো এই কারণে আমরা কি করব, আমরা যে সকল কাজে রোধের মান লাগবে হয়তো বেশি, কিন্তু আমি যে ইকুইপমেন্টে রোধটা ব্যবহার করব তার সাইজটা ছোট, তার ভরটা কম হইতে হবে, তাহলে তখন আমরা এই রোধটা বেশি ব্যবহার করব। এগুলো নর্মালি ল্যাবে কাজে ব্যবহার করা হয়। তোমরা যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে দেখবা ল্যাবগুলোতে এটা থাকে, আর ইলেকট্রনিক ল্যাবগুলোতে এটা থাকে। ইলেকট্রিক্যালের যে প্রথম সেমিস্টারে যে ল্যাবটা করা হয় সেই ল্যাবে এই রোধগুলা দিয়ে ওহমের সূত্র, তারপরে কারশফের সূত্র, এইগুলো আমাদের এক্সপেরিমেন্ট করা লাগে এই রোধগুলা ব্যবহার করে। আর যখন এর পরবর্তীতে আমরা ইলেকট্রনিক্স ল্যাবে যাই, ইলেকট্রনিক্স হিসাব নিকাশ দেখি, ইলেকট্রনিকের কোর্স করি, তখন আমাদের এই রোধগুলা নিয়ে ল্যাব করা লাগে, ল্যাবের হিসাব নিকাশ করা লাগে। কি কথা বুঝছো? তাহলে 2 ধরনের রোধই দরকার। এবার আমি তোমার রোধের একটু চিত্র দেখাই, ঠিক আছে? একটু চিত্র দেখাই। ল্যাব রেজিস্ট্যান্স বায়োলজি চলে আসলো কেন? ল্যাবের জায়গায় এবি চলে আসছে।
এই যে দেখো, এই হচ্ছে এক একটা রোধ। দেখো এর ভিতরে তার পেছনে আছে, এটাকে বলা হয় রিওস্ট্যাট, ঠিক আছে, পরিবর্তনশীল রোধ এটা। তারপরে এই যেটা খুঁজতেছিলাম, এই যে এই দেখো তার পেঁচায় পেঁচায় তৈরি করা হয়। এটাকে ধরে যখন আমি আকপিস করব তখন রোদের মান কম বেশি হবে। এই যে এখানে তার পেঁচানো আছে, এই দেখো এখানে তার পেঁচানো আছে, আর এটাকে ধরে যখন আমি আকপিস করব তখন রোদের মান তখন কম বেশি হবে আর কি, ঠিক আছে। এই দেখো রোদগুলো আছে, এইগুলো হচ্ছে এই যে তার পেঁচায় পেঁচায় তৈরি করা হয়, এই রোদগুলা, এগুলা তার পেঁচায় পেঁচায় তৈরি করা হয়, বেশ বড় বড় সাইজে, বেশ বড় বড় এগুলা বেশ সাইজে বড় বড়, বুঝছো। আর এইগুলো হচ্ছে কার্বন রেজিস্টার, এই যে এইগুলো হচ্ছে কার্বন রেজিস্টার, এগুলা ছোট ছোট, এই খুবই ছোট, ঠিক আছে। এই যে এগুলো সব কার্বন রেজিস্টার, এগুলো হচ্ছে খুবই ছোট আকারে, খুবই ছোট। তাহলে এই দুই ধরনের রেজিস্টার, তাহলে কোনটা কোন কাজে লাগে বোঝা গেছে, ক্লিয়ার। এইবার আসো আমরা এইটা নিয়ে হিসাব নিকাশ করব, যে আমরা এই কালার দেখে রোধের মানটা হিসাব করতে চাই। তো কালার দেখে রোধের মানটা হিসাব করার জন্য, ঠিক আছে, আমরা 4th ব্যান্ড কালার কোড পড়বো, মানে চার বর্ণ কালার কোড, ঠিক আছে, 4 বর্ণ কালার কোড। দেখো 4th ব্যান্ড, 5th ব্যান্ড, 6th ব্যান্ড কালার কোড হয়, তো আমরা 4th ব্যান্ড পড়ব, 4th ব্যান্ড কালার কোড, 4th ব্যান্ড কালার কোড, এটা আমরা দেখব, 4 বর্ণের কালার কোড। দেখো বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, একটা ছন্দ মাথায় রাখবা, ঠিক আছে। কোড মুখস্থ রাখতে গেলে একটা ছন্দ মাথায় রাখবে। বিবি রয় ROY গুড বয়, গুড বয়, ভেরি গুড ওয়ার্কার। বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। এই বিতে ব্ল্যাক, এই বিতে ব্রাউন, আরে রেড, ওতে অরেঞ্জ, ওয়ে ইয়েলো, জিতে গ্রিন, বিতে ব্লু, ভিতে ভায়োলেট, তারপর আবার একটা জি আছে গ্রে, ধূসর, লাস্টের ডাব্লুতে হোয়াইট। দেখছো কালার লিখে ফেলছি। তাহলে বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, আমি যদি কালারগুলার নাম মুখস্থ করতাম পরপর মনে থাকতো না, বাট আমি যদি ছন্দটা জানি তাহলে সহজে মনে পড়ে যাবে। বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। ওকে, এইবার আসো কালার, কোন বর্ণের কালার কোড কত, 0 দিয়ে শুরু করো। 0 কোড, 0 1 2 3 4 5 6 7 8 9 কালার কোড। কোন বর্ণের কোড কত, 0 দিয়ে শুরু করো, পরপর লিখে রাখো। এইবার তুমি আমার জিজ্ঞেস করো কোন বর্ণের কোড কত, আমি বলে দিব। তাহলে আমার কি মুখস্থ করা লাগলো না, ছন্দ দিয়ে আমি কোড বের করে নিলাম। যেমন তুমি যদি আমাকে এখন জিজ্ঞেস করো ব্লু কালার কোড কত 6, গ্রিন কত 5, রেড কত 2, ব্রাউন বাদামি 1, ব্ল্যাক 0, হোয়াইট 9, গ্রে ধূসর 8, ভায়োলেট 7, আমি কিন্তু বলে দিতে পারবো। তাহলে এই গেল হচ্ছে কোন কালারের কোড কত, কোড নম্বর কত। এইবার আসো 4টা জিনিস, টলারেন্সের হিসাব। টলারেন্স কি আমি একটু পরে বুঝাচ্ছি। আরও 4টা কালার কোডের পার্সেন্টেজ মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে লাল, লালের টলারেন্স হচ্ছে ±2%। টলারেন্সকে আমি বুঝাচ্ছি, তুমি লিখো, আমি বুঝাই দিচ্ছি। সোনালি, সোনালি হচ্ছে ±5%। সিলভার মানে রূপালি, রূপালি হচ্ছে ±20%, সরি ±10%। আর বর্ণহীন কোনো কালার নেই, কালারলেস,
প্লাস মাইনাস 20%। এই যে কোন বর্ণের টলারেন্স কত, এগুলো হচ্ছে চারটা হচ্ছে টলারেন্স। এই চারটা মেইনলি ব্যবহার করা হয় কিসের জন্য? টলারেন্সের জন্য। টলারেন্স। তো আসো দেখাচ্ছি আমি টলারেন্স কি জিনিস দেখাচ্ছি। এবার আসো রোধের মান হিসাব করব কেমনে। তোমাকে সুন্দর করে একটা রোধের চারটা বর্ণের কি কি কোড আছে দেওয়া থাকবে। একটা রোধের চারটা বর্ণের মানে চারটা কালার কি আছে সেটা তুমি চোখে দেখতে পারবা। তো এটা হচ্ছে প্রথম কোড, প্রথম কালার কোড, 1 নম্বরটা, 2 নম্বরটা, এটা 3 নম্বরটা, লাস্টেরটা 4 নম্বরটা। 4 নম্বরটা দেখবে একটু দূরে থাকবে, একটু দূরে থাকবে। এই তিনটা একসাথে থাকবে, 4 নম্বরটা একটু দূরে থাকবে। তো এটা প্রথম কোড। এটা দ্বিতীয় কালার, এটা তৃতীয়। এই তৃতীয় কোডটাকে গুণক বলে, এই তৃতীয় কোডটাকে গুণক বলে। এটা চতুর্থ, এই চতুর্থটা হচ্ছে টলারেন্স। এই চতুর্থটা কি? চতুর্থটা হচ্ছে টলারেন্স। প্রথম কোড, দ্বিতীয় কোড, তৃতীয় কোড, চতুর্থ কোড। তো তৃতীয়টার নাম গুণক আর চতুর্থটার নাম হচ্ছে টলারেন্স। এই চারটা ব্যবহার করা হয় টলারেন্স অর্থাৎ চতুর্থ কোড হিসাবে, চতুর্থ কালার কোড হিসাবে এটা ব্যবহার করা হয়। এবার আসলে আমরা রোধের মান হিসাব করতে চাই, খুবই সহজ। রোধের মান আর, সূত্র হচ্ছে প্রথম বর্ণের কালার কোড বসাবা, দ্বিতীয় বর্ণের কালার কোড বসাবা, গুণ 10 টু দি পাওয়ার তৃতীয় বর্ণের কালার কোড বসাবা, 10 টু দি পাওয়ার তৃতীয়। এই কারণে তৃতীয়টাকে বলা হয়েছে গুণক, পাওয়ারে যাবে এই কারণে গুণক, 10 টু দি পাওয়ার তৃতীয়। তারপরে বসাবা প্লাস মাইনাস টলারেন্স, প্লাস মাইনাস টলারেন্স। কি কথা বুঝছো? এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটা মাথায় রাখবা। এটা হচ্ছে কোড, কোডিং সিস্টেমে রোধের কালার কোডের মাধ্যমে কোনো একটা রোধের মান হিসাব করার সূত্র এটা। এখন একটা উদাহরণ দিলে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। একটা উদাহরণ দিলে খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসো আমরা উদাহরণটা এই পৃষ্ঠায় দেখি, এই পৃষ্ঠায় একটা উদাহরণ দেখি। উদাহরণ একটা রোধ তোমাকে দিয়ে দিছে, দিয়ে তার চারটা কালার দিয়ে দিচ্ছে, যে রোধের চারটা কালার এই হচ্ছে রোধটা। এই রোধের চারটা কালার। ধরো প্রথম কালারটা হচ্ছে হলুদ, প্রথম কালারটা, আচ্ছা হলুদ না দিই, প্রথম কালারটা হচ্ছে ধরো ব্লু। এই যে প্রথম কালারটা ব্লু। তারপরেরটা হচ্ছে গ্রিন, গ্রিন সবুজ। তারপরেরটা ধরো লাল, এবং তারপরেরটা সোনালী, সোনালী থাকবে দূরে। এই যে এটা ধরো সোনালী। এই দেখো চারটা কোড এখানে দেওয়া হয়েছে। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ব্লু, তারপরেরটা হচ্ছে সবুজ, সবুজ এই সবুজটা দিই, এই যে সবুজ। তারপর হচ্ছে লাল, তারপরে হচ্ছে হলুদ না সোনালী। তাহলে এখান থেকে রোধের মানটা বের করতে হবে। তো দেখো তোমার তো অনেক সময় চিত্র আঁকা থাকবে না, তোমার বাংলায় লেখা থাকবে যে কালার কোড দেওয়া আছে, রোধের মান বের করো। তো এই কারণে আমি একটু লিখতেছি। তাহলে প্রথমটা নীল, তারপরে সবুজ, তারপরে লাল, এবং তারপরে সোনালী, তারপরে সোনালী। তাহলে এখন আসো নীল, নীলের কালার কোড দেখো ব্লু 6, সবুজের হচ্ছে 5, লালের 2, সোনালী প্লাস মাইনাস 5%। এবার তাহলে রোধ আর এর মান দেখো, সূত্রটা দেখো ভালো করে, প্রথম কোড দ্বিতীয় কোড। তাহলে প্রথম হচ্ছে 6, তারপরে কত 5, তাহলে বলো তো 5 ছক কত? 6 তারপরে 5, 5 ছক কত? গুণ করে বলো, কই কই কই? তাহলে 5 ছক 30 না, আজকে থেকে 5 6 65, আজকে থেকে 5 6 65, 30 না, গুণ না, আমি বলছি গুণ। প্রথম কোড বসে যাবে, কমা পরপর দ্বিতীয় কোড বসে যাবে, কোনো গুণ টুন হবে না। তাহলে 6 5 মানে 65, 6 5 মানে 6 গুণ 5 না,
মাথায় রাখো, গুণ করবা না কিন্তু, খবরদার গুণ করবা না। তাহলে এখানে প্রথম কোড 6, পরের কোড 5, গুণ 10⁻², তৃতীয় কোড 10⁻²। এবার প্লাস মাইনাস টলারেন্স। টলারেন্স জিনিসটা কি? তুমি দেখবা ম্যাচের বক্স কেনার পরে ম্যাচ বক্সের গায়ে লেখা থাকে 60 +-2, দেখবা এটা লেখা থাকে। মানে কি? মানে হচ্ছে ম্যাচের কাঠি থাকার কথা 60টা, ম্যাচ বক্সে ম্যাচের কাঠি থাকার কথা 60টা, দুটো কমও থাকতে পারে, দুটো বেশিও থাকতে পারে। এইটা নিয়ে তোমার অভিযোগ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, এটা ভুল। দুইটা বেশিও থাকতে পারে, দুইটা কমও থাকতে পারে, ঠিক আছে, গোনাতে ভুল হতে পারে। তো এই কারণে 60 +-2, দুইটা বেশি 62টাও থাকতে পারে, 61টাও থাকতে পারে, আবার 59টাও থাকতে পারে, 58টাও থাকতে পারে, এটাই হচ্ছে কথা। তো ঠিক তেমনি রোধের মান হওয়ার কথা এইটা, এটা অ্যাকচুয়ালি রোধের মানটা হওয়ার কথা, কিন্তু রোধের মান এর থেকে 5%, এই মানেরই 5% বেশিও হতে পারে, এই মানেরই 5% কমও হতে পারে। বোঝা গেছে? তাহলে প্লাস মাইনাস টলারেন্স 5%, অর্থাৎ 65 × 10⁻², এত এর 5%, এই হচ্ছে রোধের মান হিসাব করার সূত্র। তাহলে ভাই 65 × 10⁻² মানে 6500, আর 6500 এর 5% মানে 6500 × 5/100, তাহলে 325। তাহলে 6500 থেকে 325 যোগ করব, যোগ 6500 + 325, তাহলে 6825 এত ওহম, আর 6500 - 325, তাহলে 6175 ওহম। অর্থাৎ এই যে রোধটা, এই রোধের মান 6175 ওহম থেকে 6825 ওহম পর্যন্ত যে কোনো মান হতে পারে। তাহলে এই রোধের রেঞ্জ হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম মান, এটা হচ্ছে মিনিমাম মান, আর এইটা হচ্ছে রোধটার ম্যাক্সিমাম মান, মিনিমাম আর ম্যাক্সিমাম মান। কি ক্লিয়ার? এটা মিনিমাম মান আর এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। রেট্টো +2 শুধু +-2 না, না, এই যে রেট 2 আর এটা টলারেন্স হিসাবে থাকলে 2%, +-2%, বুঝছো? গুণক হিসাবে থাকলে, যদি তৃতীয় কোড হিসাবে থাকে তাহলে এটা, আর যদি চতুর্থ কোড হিসাবে থাকে তাহলে একমাত্র টলারেন্স। টলারেন্স, ঠিক আছে, টলারেন্স কখনো এগুলা হবে না। টলারেন্স হচ্ছে এই চারটা। ওকে, বুঝছো? টলারেন্স হচ্ছে এই চারটা। হ্যাঁ, তাহলে এইবার দেখি তোমরা কেমন কয়েকটা রোধের মান হিসাব করতে পারো, দেখি। তাহলে চলো দেখি, প্রথমে আসো 1 নম্বর। 1 নম্বর বলা হচ্ছে, অনেকের একটা প্রশ্ন হচ্ছে, ভাই ধরেন পরপর এরকম বলে দেওয়া আছে, একটি রোধের গায়ে, একটি রোধের গায়ে, একটি রোধের গায়ে কমলা, কালো, সবুজ ও রূপালী দাগ দেওয়া আছে, দাগ দেওয়া আছে। রোধটির সর্বোচ্চ সর্বনিম্ন মান, রোধটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত বের করো। রোধের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান। তো অনেকের প্রশ্ন হচ্ছে, ভাই প্রথম কালার কোনটা বুঝবো কেমনে? লাস্টের কালারটা হবে, 4 নম্বর কালারটা হবে টলারেন্স, আর টলারেন্সের জন্য ফিক্সড বলাই আছে সোনালী, রূপালী, বর্ণহীন। বর্ণহীন হলে 3টা কালার থাকবে, লাস্টেরটা বর্ণহীন। 3টা কালার উল্লেখ থাকলে বুঝে যাব লাস্টেরটার কোনো কালার নেই। তাহলে সোনালী, রূপালী, বর্ণহীন অথবা লাল থাকবে লাস্টে। ঠিক আছে, কথা কি বুঝছো? সোনালী, রূপালী, বর্ণহীন অথবা লাল থাকবে লাস্টে। তাহলে দেখো তো রূপালী আছে কিনা, এই তো, তাহলে এটাই লাস্টেরটা। তাহলে ফার্স্টের কোনটা? কমলা, এটা হচ্ছে প্রথম। কি কথা বুঝছো? ফার্স্টেরটা হচ্ছে কমলা, এটা হচ্ছে প্রথম। তাহলে রোধটা দেওয়া আছে, রোধের প্রথমটা দেওয়া আছে কমলা,
তাহলে ধরো এটা হচ্ছে কমলা। তারপরে কি বলছে? কালো, কালো ব্ল্যাক। তাহলে ব্ল্যাক ধরো এটা দিয়ে দেখালাম ব্ল্যাক, ঠিক আছে, এটা ব্ল্যাক। ব্ল্যাক তো আসলে হইল না, ব্ল্যাক ফুল ব্ল্যাক, এই যেটা ব্ল্যাক। তারপরে কি? তারপরে হচ্ছে সবুজ, গ্রিন, এবং লাস্টেরটা হচ্ছে রূপালি। রূপালি সিলভার কালার, কই? এই যে এটা দিয়ে দিই সিলভার কালার, এই যে এটা হচ্ছে রূপালি, একটু রূপা রূপা কালার, তাই না? তাহলে এবার আসো, প্রথম হচ্ছে কমলা, বি বি রয়, আর ও ওয়াই। তাহলে ও অরেঞ্জ, কমলা, বি বি আর ও, 4 নম্বরে আছে। তাহলে কালার কোড কত? 4 না 3, কারণ শুরু হচ্ছে শূন্য দিয়ে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সবসময় তো তুমি এটা এটা লিখে বসে থাকবে না, তাই না? এটা লিখে বসে থাকবে না, তো কর গুনে গুনে বলতে হবে। তাহলে বি বি রয়, আর ও ও 4 নম্বর, তাহলে 4 নম্বরে আছে, 4 নম্বরে আছে। তাহলে 0 দিয়ে শুরু হলে 0 1 2 3, তাহলে 3 হচ্ছে কমলা, অরেঞ্জ, দেখো এই যে 3। কি কথা বুঝছো? তাহলে কালার কোড কত? 3। তাহলে এটার প্রথমটার হচ্ছে 3, প্রথমটার কোড 3। তারপরে ব্ল্যাকের হচ্ছে 0, গ্রিনের হচ্ছে 6, তাই না? গ্রিন কত? 6 না? গ্রিন গ্রিন সরি গ্রিন 5, 6 তো ব্লু, গ্রিন হচ্ছে 5। আর হচ্ছে রূপালি, রূপালি হচ্ছে +-10%। তাহলে রোধের মান আর, তাহলে প্রথম কোড, দ্বিতীয় কোড গুণ 10⁻³ +- রেঞ্জ। তাহলে প্রথম কোড 3, দ্বিতীয় কোড 0 30 গুণ 10⁻³ তৃতীয় কোড 5 + টলারেন্স, ঠিক আছে? প্লাস মাইনাস কি? টলারেন্স। টলারেন্স কত? 10%। কার? 30 গুণ 10⁵ এত এর 10%। ওকে, তাহলে আসো দেখি কত হয়। তাহলে 30 3 গুণ 0, অনেকে আহাম্মক করবে, 3 গুণ 0 মানে 0 বসা দিবে। এই আহাম্মকিগুলা কিন্তু করা যাবে না। এরা এই কাজগুলো যারা করবে তারা কিন্তু একেবারে নিম্ন স্তরের আহাম্মক। এত প্লাস মাইনাস, তাহলে 30 গুণ 10⁵ প্লাস মাইনাস 30 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 গুণ 10/100। তাহলে ভাই কত হবে? প্লাস মাইনাস 30-এর পরে 1 2 3 4 4টা শূন্য, ঠিক আছে? 30-এর পরে 1 2 3 4 4টা শূন্য, 1 2 3 4। তাহলে 30 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 প্লাস 30 1 2 3 4। তাহলে একটা হচ্ছে ম্যাক্সিমাম মানটা হচ্ছে 3300,000 এত ওহম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে আর ম্যাক্সিমাম। আর মিনিমামটা হচ্ছে 27,000,000 এত ওহম, এটা হচ্ছে আর মিনিমাম, ঠিক আছে? এটা হচ্ছে আর মিনিমাম। কথা কি বুঝছো? এই হচ্ছে কাহিনী। ওকে, গুড। একটি রোধের গায়ে সবুজ, বাদামি ও লাল দাগ দেওয়া আছে, দাগ দেওয়া আছে। রোধ কত? রোধ কত বের করো। বলো কয়টা কালার দেওয়া আছে? বলো কয়টা কালার দেওয়া আছে? 3টা কালার। তাহলে লাস্টেরটা কি? বর্ণহীন। লাস্টেরটা বর্ণহীন, হ্যাঁ লাস্টেরটা কালারলেস। এই তো বুঝে গেছো, দেখছো কত সহজ। তাহলে আসো হিসাব করে ফেলি। তাহলে কি বলা হচ্ছে? একটা রোদের গায়ে প্রথমে কি? সবুজ, সবুজ, তারপরে বাদামি, বাদামি কেমনে দিব? ব্রাউন কিভাবে দিব?
এটার সাথে একটু লাল মিশাই দিলে হয় না? হবে না। ধরো এটা বাদামি, বোঝা যাচ্ছে বাদামি, লাল লাল বোঝা যাচ্ছে। এবার ধরো এটা বাদামি, হ্যাঁ ধরো, তারপরে লাল, তারপরে লাল, তিনটা কোড দেওয়া আছে। তাহলে সবুজের 5, তারপরে বাদামি, ব্ল্যাক, ব্রাউন 1, রেডের হচ্ছে 2, রেড হচ্ছে 2, তাই না? বি বি রয় আর লাস্টের তো কালারলেস। তাহলে প্লাস মাইনাস 20%। তাহলে আর হচ্ছে 5 অন গুণ 10 টু দি পাওয়ার 2 প্লাস মাইনাস 5 অন গুণ 10 টু দি পাওয়ার 2 এর 20%। তাহলে এখান থেকে মান হিসাব করবা, এখান থেকে মান হিসাব করবা। বক্স এত ওহম, এত ওহম, দুইটা মান আসবে, একটা সর্বোচ্চ মান আর একটা সর্বনিম্ন মান। কি বুঝতে পারছো? গুড। এবার বলো তো, হয়েছে? তোলা হয়েছে? তোলা হইলে তোমরা এখন এখান থেকে দেখে বলবা এটার কালার, এটা রোধের মান কত। বলো দেখি, এটা বলো তো দেখি, বলো এইটার কালার কোড দেখে বলো এটা রোধের মান কত। প্রথমটা কি? বাদামি, তারপরে সবুজ, তারপরে লাল। এই দেখো বড় করি, এই যে দেখো। তাহলে প্রথমে বাদামি, তারপরে সবুজ, তারপরে লাল, তারপরে হচ্ছে সোনালি। তাহলে বাদামির জন্য 1, সবুজের জন্য 5, তাহলে 15 গুণ 10 টু দি পাওয়ার 2, তারপরে প্লাস মাইনাস 5%। কি সহজ না? বোঝা গেছে কিনা? বলো সহজ কিনা? তাহলে এটা একটু স্লাইডে থাকুক আর কি। হ্যাঁ, তাহলে এটা কি? এটা হচ্ছে বাদামি। তাহলে বাদামির জন্য 1, তারপরে কি? সবুজের জন্য 5, লাল 2, সোনালির জন্য কত? সোনালির জন্য হচ্ছে প্লাস মাইনাস 5%। এই সোনালি। তাহলে এখন বের করতে হবে রোধের মান কত। আর তাহলে 1/5 গুণ 10 টু দি পাওয়ার 2 প্লাস মাইনাস 15 গুণ 10 টু দি পাওয়ার 2 এর 5% দিয়ে এখান থেকে মান হিসাব করবে, একটা সর্বোচ্চ মান আর একটা সর্বনিম্ন মান। কি কথা বোঝা গেছে? তাহলে কিভাবে হিসাব করতে হয়? তাহলে এই হচ্ছে কাহিনী।
কি ক্লিয়ার? তাহলে খুবই সহজ, জাস্ট খালি কোডগুলো মাথায় রাখতে হবে, কোন কালারের কোড কোন কত এইটা খালি মাথায় রাখতে হবে, তাহলে তোমার আর কেউ আটকে রাখতে পারবে না। আর কোডটা মনে রাখার জন্য সূত্র হচ্ছে বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, কোড মনে রাখার সিস্টেম হচ্ছে এটা। তো এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? বলো বুঝছো কিনা? এবার তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অ্যাপে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অ্যাপে। দাঁড়াও, এই রোদের কালার কোডগুলা অ্যাপের মাধ্যমেও তোমরা দেখতে পারো ফোনে। রেজিস্ট্যান্স কালার কোড, তাহলে তোলো সবাই, তোলো যেটা আছে বোর্ডে তোলো, দেখি আমি একটু বের করে নিই। দাদা মাইক অন করেন, দাঁড়াও দাঁড়াও, মাইক অন করবো পরে, একটু ওয়েট করো। রেজিস্ট্যান্স কালার কোড, তোমরা অ্যাপ স্টোরে গিয়ে দেখবা রেজিস্ট্যান্স কালার ক্যালকুলেটর বা রেজিস্ট্যান্স কালার কোড লিখে সার্চ দিবা, সার্চ দিলে লিখবা, সার্চ দিয়ে তারপরে দেখবা যে এরকম একটা আসবে, ব্যান্ড টু ব্যান্ড ফোর, এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে আসছে, বলো দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ। এবার এখানে দেখো, প্রথমে ব্যান্ড 1 ব্যান্ড 2, তারপরে মাল্টিপ্লায়ার মানে গুণক আর টলারেন্স, তো এটা তুমি বসাবা। তো এখন দেখো আমরা প্রথমে দেখতেছি বাদামি, তাহলে বাদামি ব্ল্যাক ব্রাউন, এই যে ব্রাউন বসালাম। তারপরে পরের ব্যান্ডে হচ্ছে সবুজ, তাহলে সবুজ 5 দিলাম। তারপরে মাল্টিপ্লায়ার হচ্ছে রেড, তাহলে রেড দিলাম। দেন টলারেন্স হচ্ছে সোনালি, ±5% সোনালি দিয়ে দিলাম। তাহলে দেখো রোডের মান আসছে 1.5 কিলো ওহম, ±5%, দেখো রোদের মান চলে আসছে, দেখছো রোদের মান চলে আসছে। প্লে স্টোরে, হ্যাঁ প্লে স্টোরে আছে, অ্যাপ স্টোরেও আছে, সমস্যা নেই, প্লে স্টোর অ্যাপ স্টোর সব জায়গায় আছে, দেখছো কত সুন্দর করে চলে আসছে। তাহলে তুমি চেক করতে পারবা যে তোমার অ্যান্সার হয়েছে কিনা, সেটা তুমি চেক করতে পারবা। যেমন এইখানে আমাদের এইটা দেখি, 1 নম্বর ম্যাথটা দেখি। 1 নম্বর ম্যাথে কি ছিল দেখো, 1 নম্বর ম্যাথে ছিল হচ্ছে, 1 নম্বর ম্যাথটাতে ছিল হচ্ছে, প্রথমে ছিল হচ্ছে কমলা, তাহলে কমলা হচ্ছে 3, এই যে দিলাম, এই যে কমলা কালার। দেন তারপরে ছিল ব্ল্যাক, দেন তারপরে গ্রিন, দেন তারপরে ছিল হচ্ছে রূপালি, এই যে রূপালি ±10। তাহলে দেখো 3 মেগা ওহম অর্থাৎ 3 × 10⁶, তো আমাদের আসছিল 30 × 10⁵, তারপরে 3 × 10⁶ ±10%, দেখো চলে আসছে অ্যান্সার।
দাদা অ্যাপের নাম কি? অ্যাপের নাম হচ্ছে রেজিস্ট্যান্স কালার কোড, লিখে সার্চ দাও চলে আসবে। রেজিস্ট্যান্স কালার কোড লিখে সার্চ দাও চলে আসবে। অনেক অ্যাপ আছে, অনেক অ্যাপ আছে। যেমন এই একটা অ্যাপ, দেখো এই একটা অ্যাপ, এটা তুমি 3 ব্যান্ড হিসাব করতে পারবা, 4 ব্যান্ড হিসাব করতে পারবা, 5 ব্যান্ড হিসাব করতে পারবা, 6 ব্যান্ড হিসাব করতে পারবা। তো আমাদের জন্য কিন্তু 4 ব্যান্ড, আমাদের বইয়ের জন্য হিসাবে আছে শুধুমাত্র 4 ব্যান্ড। এইটা আমরা শুধুমাত্র হিসাব করতে পারি। এই দেখো এখানে বসাই দিবা, তোমার রোদের মান তোমার দেখা দিবে। যেমন এটাই দেখাই, কমলা, তারপরে হচ্ছে কি ব্ল্যাক, তাহলে ব্ল্যাক এই যে 0, তারপরে হচ্ছে গ্রিন, গ্রিন কোথায়? গ্রিন হচ্ছে সবুজ, এই যে এটা হচ্ছে গ্রিন। তারপর হচ্ছে টলারেন্স, টলারেন্স হচ্ছে এই যে লাস্টে, ঠিক আছে? একই রকম। ওই দেখো 3000 কিলো ওহম প্লাস মাইনাস দেখাই দিছে, এই যে 3000 কিলো ওহম প্লাস মাইনাস 10%। তো এগুলো আমরা ল্যাবে যখন কাজ করতাম, ধরো আমরা যখন রুয়েটে পড়তাম, আমি যখন রুয়েটে পড়তাম, তখন ইলেকট্রনিক ল্যাবে ধরো 12-14টা রেজিস্ট্যান্সের হিসাব নিকাশ একসাথে করা লাগতো। তো তখন এইভাবে এক একটা কালার দেখে দেখে কোড বসায় ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করা তো খুব টাফ ব্যাপার ছিল, সময় নষ্ট হইতো আর কি। তা আমরা তাড়াতাড়ি কী করতাম, ফোন বের করতাম, ফোন বের করে পরপর কালারগুলো বসাই দিতাম, দিয়ে তাড়াতাড়ি করে এক একটার মান কত সেটা কিন্তু বের করে ফেলতে পারতাম। কি কথা বুঝছো? তাহলে এই হচ্ছে কাহিনী। এক্সামে কি এটাই করবো? তাহলে এক্সামে এটা করা যাবে না, এক্সামে তুমি ফোন নিতে পারবে না, এক্সামে তোমার কোড জেনে কোড মুখস্থ রেখে তারপরে করতে হবে। আর মুখস্থ রাখার সিস্টেম কিন্তু আমি শিখাই দিছি। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আজকে প্রথম ক্লাস আমি কিন্তু খুব সামান্য পড়ালাম, নেক্সট ক্লাস কিন্তু 2 ঘন্টার উপরে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাস 2 ঘন্টার উপরে হবে। তাহলে সবাইকে শুভেচ্ছা, সবাইকে গুড নাইট, টাটা।